ইনস্টল করিস উবুন্টু 16টা আগের, কিন্তু উবুন্টু 16টা হচ্ছে লো এন্ড পিসিতে কিন্তু খুব ভালো পারফর্ম করে, কারণ প্রচন্ড স্টেবল একটা ওএস। সো কোনটা উবুন্টু 18? উবুন্টু 18 তে স্টেবল, উবুন্টু 16 এ কিন্তু স্টেবল, বাট 16 এ কিন্তু অলরেডি সাপোর্ট অফ আর 2 মাসের মতো বোধহয় আছে, মানে অফিসিয়াল যে সাপোর্টটা 5 বছরের যে এলটিএস সাপোর্ট ওটা হচ্ছে আর 2 মাসের মতো আছে। সো উবুন্টু 16টা ইনস্টল না করাই বেটার, বাট তারপরেও কেউ চাইলে হচ্ছে ইনস্টল করতে পারিস, কারণ 16 এবং 18 এই দুইটাই স্টেবল, ওই দুইটাতে আসলে কাজ করেও মজা পাবি, কোনো ধরনের প্রবলেম ফেস করবি না, বা অনেক কিছু আসলে এখানে সলভ করা ইজি হয়। কারণ আমরা আসলে, বা আমার ক্ষেত্রে যদি বলি, আমি আসলে ডেভেলপার টাইপের না, আমি হচ্ছে জাস্ট লিনাক্স হালকা পাতলা কাজ করি, সো অনেক কিছু হচ্ছে আমার পক্ষে সলভ করা টাফ হয়ে যায় আর কি। তো আচ্ছা, এখন যদি বলি লিনাক্স নিয়ে আইডিয়ার কথা তো জিজ্ঞেস করছিলাম, কমান্ড লাইন নিয়ে লিনাক্সের কি আইডিয়া আছে কারো হালকা পাতলা, যে কমান্ড লাইনে কিভাবে ফাইল ব্রাউজ করে বা কিভাবে একটা সফটওয়্যার ইনস্টল করে, এইসব বিষয়গুলো আর কি? জি ভাই, ওই যে অ্যাপ গেট প্যাকেজ দিয়ে। হ্যাঁ, বাকিরা সবাই চুপ কেন? বাকিদের হ্যালো, ভাই বোঝার ট্রাই করতেছি। আচ্ছা, কি একটু হার্ড হয়ে যাচ্ছে নাকি? এই বাকিরা কি আদৌ আছে নাকি অন করে দিয়ে ক্লাসের মতো চলে গেছে? না ভাই, আছে। ভাই ব্যাপারটা হচ্ছে অনেকে হচ্ছে উবুন্টু ইউজ করে না, অভ্যস্ত না লিনাক্সের সাথে। হ্যাঁ, এইটাই হচ্ছে ঝামেলা। রস এর ক্ষেত্রে আসলে রস একটু ডেভেলপার এন্ড থেকে তৈরি করা, তো বেসিক লেভেল থেকে স্টার্ট করাটা একটু টাফ হয়ে যায়। তো আমি সাজেস্ট করব যে যারা লিনাক্স নিয়ে কাজ করে নাই, অ্যাটলিস্ট হচ্ছে উবুন্টুর যে প্যাকেজ ম্যানেজারটা বা উবুন্টুর যে কমান্ড লাইনটা সম্পর্কে একটু ধারণা রাখতে আর কি। খুব বেশি হাই লেভেলে যেতে হবে এরকমও কিছু না, জাস্ট আমি কিভাবে টার্মিনাল ইউজ করি, টার্মিনাল থেকে কিভাবে ফাইল ব্রাউজ করি, বা টার্মিনাল থেকে কিভাবে একটা ফাইল এডিট করি, এই ধরনের বিষয়গুলো আর কি, আর কিছু না। ভাই উবুন্টু তো কয়দিন ইউজ করছিলাম, কিন্তু তেরা লাগে ধরেন উল্টা উল্টা ইরর আসে, ইরর গুলো আসলে ডেবাগ করতে খুবই ঝামেলা হয়। আচ্ছা, তুই কোনটা ইউজ করছিলি, আর্চ নাকি রেড হ্যাটে? ভাই আমি নতুন থেকে করছি ফোকাল। ফোকাল ফোসা। ফোকাল মানে উবুন্টুর বাইরে কি? মানে 20.04। না না না, আমি বলতেছি উবুন্টু অপারেটিং সিস্টেমের বাইরে তো লিনাক্সের আরো অনেক ভার্সন আছে, অন্য কোনোটা কি ইউজ করছিস নাকি? না, খালি উবুন্টুই ভাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, উবুন্টুতে হচ্ছে প্রচুর বাগ আছে, উবুন্টু ডেবিয়ান থেকে ডিরাইভ হয়েছে। আর উবুন্টু আসলে বাগগুলো থাকার পেছনে কাহিনীতে না যাই, বাগগুলো কয়দিন থাকার পরেও উবুন্টু কয়দিন ইউজ। আগে ভাই হচ্ছে উবুন্টুতে ডকার নিয়ে একটু কাজ করতেছিলাম। আচ্ছা তো আচ্ছা, আমার ডকার ইমেজ কোনো এক কারণে রান হইতেছিল না, কি কারণে যে রান হইতেছিল না ওইটা ভাই এই 2-3 সপ্তাহ ধরে বসে আছি, তাও আইডেন্টিফাই করতে পারতেছি না। উবুন্টু ইমেজ আচ্ছা, হইতেছে না কি আছে, উবুন্টু 20 চাইতে আসলে মানে ডকার রান হইতেছে না। রানি হইতেছে না। এই তিনটা একটু বেটার। ডকার ধরেন এই যে ব্লক চেনের একটা কাজ করতেছিলাম আর কি, তো এটার মধ্যে আপনার 3টা জিনিস রান হয়, একটা জিনিস রান হয় না। আচ্ছা, আমি দেন মানে আজকে একটু প্রবলেম ফেস করলাম, সেটা হচ্ছে আমি কোনো কারণে যদি নেট থেকে ডিসকানেক্ট হই, তাহলে হচ্ছে আমার ব্রাউজারে আর কোনো ট্যাব আমি ইউজ করতে পারি না আর কি, পুরোপুরি রিস্টার্ট দেওয়া লাগে। উবুন্টুতে বাগ আছে, বাগ থাকলেও আসলে এখন প্যারা নিতে না চাইলে আমাদের উবুন্টু নিয়েই কাজ করতে হবে রসের জন্য আর কি। আর্চের ভাই জন্য এখন ক্লাস এক্সপেরিমেন্টাল সাপোর্ট। ভাই ক্লাস শেষে বা পরে একদিন ভাই আমার একটু ডকারটা একটু ঠিক করে দিতে পারবেন ভাই? কি ঝামেলা হয়েছে একটু দেখতে পারবেন? আচ্ছা ঠিক আছে, দেখবো আর কি। আচ্ছা ভাই। আচ্ছা, সো ইনস্টলেশনের ব্যাপারটা যদি বলি, জাস্ট আমাদের রস 9 ইনস্টলেশন উবুন্টুতে গেলে এখানে টোটাল ইনস্ট্রাকশন দেয়া আছে কি করতে হবে না করতে হবে। তো আমি এখানে টার্মিনালে কিছু বিষয় বলি, টার্মিনালে কিভাবে ব্রাউজ করে এটা তো আমরা জানি নাকি? জি ভাই, আচ্ছা, বাকিদের জন্য কি একটু প্যারা মোটামুটি হয়ে ভাই যাচ্ছে বাকিদের নাকি? জন্য একটু মানে ইয়া করে দেন আর কি। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের আসলে লিনাক্স নিয়ে একটু কাজ করা দরকার ছিল, লিনাক্সে কিভাবে কি ব্রাউজ করে বা হাবি যাবি। তো আচ্ছা, লিনাক্সের আমরা যদি ফাইল ম্যানেজারটা দেখি, বেসিক্যালি আমাদের যে ফাইল ম্যানেজার আছে উইন্ডোজের,
সেম উইন্ডোজে ফাইল এক্সপ্লোরার, এখানে ফাইলস বা ফাইল ম্যানেজার যেটাই হোক, ফাইল ম্যানেজার ওপেন করলে এখানে কিছু ট্যাব আছে। আমি যদি এখানে যাই যে আমার কি কি ড্রাইভ আছে, কম্পিউটার নামে যেটা, এটাতে বেসিক্যালি আমার লিনাক্স ইনস্টলড অবস্থায় আছে। ডকুমেন্ট আমার একটা ড্রাইভ, মিডিয়া আলাদা একটা ড্রাইভ, অর্থাৎ আমরা উইন্ডোজে যেরকম ড্রাইভ দেখি CDEF, সো আমার সি ড্রাইভ বলতে যেটাকে বোঝাচ্ছে বা আমার লিনাক্স ইনস্টল আছে যেটাতে, সেটা হচ্ছে এই কম্পিউটার ড্রাইভটা আর কি। তো বাকি যেগুলো আছে এগুলো আমাদের আসলে ইম্পর্টেন্ট না, কম্পিউটার ড্রাইভটা আমাদের ইম্পর্টেন্ট। বা উবুন্টুর ফাইল সিস্টেম না বলে আমরা জাস্ট সরি লিনাক্স না বলে উবুন্টু যদি দেখি, উবুন্টুর ভেতরে এই হাবিজাবি আছে আর কি। সো আমরা যদি টার্মিনাল ইউজ করি, যেটাকে আমরা লিনাক্সে সরি উইন্ডোজে কমান্ড প্রম্পট আছে বা পাওয়ার শেল ইউজ করি বাই ডিফল্ট, আর লিনাক্সে হচ্ছে টার্মিনাল ইউজ করি। সো টার্মিনালের আবার অনেকগুলো বিষয় আছে, টার্মিনালে কে কি ধরনের বিষয় ইউজ করে। যেমন উবুন্টু যে টার্মিনালটা ইউজ করে এটা হচ্ছে ব্যাশ টার্মিনাল। সাফিনটা বোধহয় একটু ভালো বুঝবি থেকে ব্যাশ টার্মিনাল দিয়ে কি করে। যাই হোক, সো টার্মিনাল বেসিক্যালি হচ্ছে আমাদের টার্মিনাল বাদে আমরা পেছনে যা কিছু দেখতেছি এটা হচ্ছে একটা ডেস্কটপ। এখানে যে সফটওয়্যার গুলো রান করতেছি, সফটওয়্যার গুলো যখন রান করি, সফটওয়্যার গুলো হচ্ছে একটা গ্রাফিক্স ইউজার ইন্টারফেস বা জিইউআই যেটাকে বলি। সো টার্মিনাল হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে আমরা বেসিক্যালি কোনো ধরনের জিইউআই ইউজ না করেও যে কোনো জায়গায় অ্যাক্সেস করতে পারবো। তো উবুন্টু টার্মিনাল যখন বাই ডিফল্ট ওপেন হয়, সে হচ্ছে আমাদের যে হোম ডিরেক্টরি, এই হোম ডিরেক্টরিতে ওপেন হয় আর কি। এবং এখান থেকে আমরা যে কোনো জায়গায় আসলে যাইতে পারবো। কারণ আমরা যদি ls এই কমান্ডটা লিখি, তাহলে আমার কি কি যাওয়ার জায়গা আছে সেগুলো দেখায়। তো এখানে ব্লু কালারের যেগুলো, সেগুলো হচ্ছে আমার এক একটা ফোল্ডার বলি। দেন আমরা যে কোনো ফোল্ডারে যাওয়ার জন্য হচ্ছে সিডি লিখে যে কোনো একটা ফোল্ডারের নাম লিখলেই হচ্ছে, তাহলে আমরা ওই ফোল্ডারে যাইতে পারি। কোথায় যাওয়া যায়, যেমন এই যে এখন হচ্ছে, আগে যেখানে জাস্ট এটাই নাম ছিল, এখন এটার পাশে কিন্তু এই ক্যারেক্টারটাও আসছে। জাস্ট আমরা যদি ডলার সাইনের পজিশনটা দেখি, ডলার সাইনটা মিনস হচ্ছে আমরা কোথায় আছি। সো আমরা বেসিক্যালি এখন হচ্ছে ডাউনলোডস ফোল্ডারে আছি। আর প্রথমে যে এই যে সাইনটা আছে ইকুইভ্যালেন্স সাইনের মতো, ইকুইভ্যালেন্স সাইনটা দিয়ে আমাদের হোম ডিরেক্টরি বোঝায় আর কি। ওকে, সো আমরা এখন ডাউনলোডস ফোল্ডারে আছে। এখান থেকে যদি দেখি, ডাউনলোডস ফোল্ডারে হচ্ছে আমার এই ফাইলগুলো আছে, যেখানে নীল কালারের যেটা সেটা হচ্ছে আমার একটা ফোল্ডার, আর যেগুলো রেড কালার এগুলো হচ্ছে এক একটা ফাইল। ডেবিয়ান ফাইল, এটা টার ফাইল, ডেবিয়ান ফাইল, জাস্ট এটুকুই। হ্যালো, জি ভাই। আচ্ছা, খুব টাফ হয়ে যাচ্ছে নাকি? সবাই কেমন চুপচাপ হয়ে আছে? না ভাই, নতুন জিনিস একটু আনকমন লাগবেই, আস্তে আস্তে তো ঠিক হবে আর কি। এটাই। সমস্যা নেই ভাই, আপনি চালান। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি আসলে উইন্ডোজ ইনস্টল করে দেখাতে যাচ্ছি না এই কারণে, কারণ আমার উইন্ডোজে ভিজুয়াল স্টুডিও রান দিলে আমার বেসিক্যালি ল্যাপটপে উইন্ডোজই চলে না ঠিক মতো। তো সেখানে ভিজুয়াল স্টুডিও রান করে সেখানে তার উপরে রস রান করা আসলে খুব টাফ হয়ে যায় আর কি। সমস্যা নেই, তাহলে উবুন্টুতেই করলে, উবুন্টু দিয়ে যেহেতু দেখেন। মানে এখানে করা লাগে, তো এটাই মনে হয় শিখলে বেটার হবে। হ্যাঁ, উবুন্টুটা আসলে শিখলে বেটার হয়। উবুন্টুতে রিসোর্সও কম লাগে, তো লো এন্ড পিসি গুলো তো ইজিলি ইউজ করা যায়। জি ভাই। তো এটাই জাস্ট কিছু কমান্ড, সিডি, দেন হচ্ছে ls, তারপর lsa দিলে হচ্ছে আমার হিডেন ফাইলগুলো সহ দেখা যায়। lsl দিলে হচ্ছে ফাইলের পারমিশন কি কি দেখা যায়। তো লিনাক্সের ব্যাপারটা হচ্ছে লিনাক্সের প্রত্যেকটা ফাইলে হচ্ছে ফাইলের উপর হচ্ছে নিজের কন্ট্রোল থাকে আর কি। আমি কোন ফাইল কাকে অ্যাক্সেস দিব বা কাকে অ্যাক্সেস দিব না, কতটুকু অ্যাক্সেস দিব, সবকিছু হচ্ছে আমি এখান থেকে দেখতে পারি, সরি কন্ট্রোল করতে পারি লিনাক্সে খুব ইজিলি, যেটা হচ্ছে উইন্ডোজে পারা যায় না। তো লিনাক্সের এই ধরনের কিছু সুবিধা আছে। আচ্ছা, আমরা লিনাক্স কমান্ড নিয়ে আস্তে ধীরে দেখবো আর কি। তো লিনাক্স টার্মিনাল, আচ্ছা লিনাক্স না বলে আমি উবুন্টু টার্মিনাল বলি, কারণ লিনাক্স এক একটা এক এক রকম। উবুন্টু হচ্ছে ডেবিয়ান থেকে ডিরাইভ হয়েছে, এবং ডেবিয়ান হচ্ছে যে প্যাকেজ ম্যানেজারটা ইউজ করে সেটা হচ্ছে এপিটি প্যাকেজ ম্যানেজার। ওকে, জি ভাই। সো
এপিটির কথা যদি বলি, আচ্ছা প্যাকেজ ম্যানেজার সম্পর্কে তো বলছিলাম। প্যাকেজ ম্যানেজার হচ্ছে বেসিক্যালি আমরা যে সফটওয়্যারগুলো ইনস্টল করি, এই সফটওয়্যারগুলো ইনস্টল করার জন্য যেটা বলছিলাম যে প্রত্যেকটা সফটওয়্যার আসলে এক একটা ল্যাঙ্গুয়েজে রাইট করা। কোনো সফটওয়্যার হচ্ছে সিতে, কোনো সফটওয়্যার পাইথনে, বাট আলটিমেটলি এগুলো যখন অপারেটিং সিস্টেমে ইনস্টল দিতে যাব তখন হচ্ছে কিছু ডিপেন্ডেন্সি আসে। একটা সফটওয়্যার কিন্তু স্ট্যান্ড এলোন কখনো হয় না। কারণ আমরা যদি নর্মাল একটা সি প্রোগ্রামের কথাই চিন্তা করি, আমাদের একটা সি প্রোগ্রাম এক্সিকিউট করার জন্য কিন্তু আমাদের একটা কম্পাইলার লাগে, তাই না? জি ভাই। তো কম্পাইলার হচ্ছে আমাদেরকে একটা এক্সিকিউটেবল ফাইল তৈরি করে দেয় বা একটা অবজেক্ট ফাইল তৈরি করে দেয়। কিন্তু অবজেক্ট ফাইলটা রান করার জন্য কিন্তু আমার কিছু ডিপেন্ডেন্সি দরকার পড়ে। অর্থাৎ অবজেক্ট ফাইলটা যে অপারেটিং সিস্টেম প্রসেস করবে বা সফটওয়্যারটাকে হার্ডওয়্যার লেভেলে নিবে, তার জন্য কিছু ফ্রেমওয়ার্ক দরকার পড়ে। ওই ফ্রেমওয়ার্ক গুলো ইনস্টল না দিলে কিন্তু আমি ফাইলটা রান করতে পারবো না। এরকম না বিষয়টা? জি ভাই। তো যেটা বলছিলাম যে উইন্ডোজ এর ক্ষেত্রে যেটা হয় যে উইন্ডোজ প্রত্যেকটা সফটওয়্যারের জন্য হচ্ছে ম্যাক্সিমাম কেসে হচ্ছে স্ট্যান্ড অ্যালোন প্যাকেজ তৈরি করে নেয়। অর্থাৎ একটা সফটওয়্যার রান করার জন্য সফটওয়্যারটা যদি জাভায় রাইট করে থাকে, জাভায়, পাইথন বা সি, সি প্লাস প্লাস যে ল্যাঙ্গুয়েজে রাইট করা থাকুক, ওই সফটওয়্যারটা রান করার জন্য যত ধরনের ফ্রেমওয়ার্ক দরকার পড়ে প্রত্যেকটা ফ্রেমওয়ার্কই হচ্ছে সে একসাথে করে দেন ইনস্টল করে। তো আমাদের এখানে আসলে প্যাকেজ ম্যানেজার সম্পর্কে ভাবতে হয় না। কিন্তু লিনাক্সের ক্ষেত্রে হচ্ছে লিনাক্স যেহেতু একটা ক্লিন এনভায়রনমেন্ট তৈরি করতে চায়, তো সে কারণে এখানে যেটা হয় এটা হচ্ছে সে একটা সফটওয়্যার তৈরি করার জন্য যে ডিপেন্ডেন্সি গুলো দরকার পড়ে, ওই ডিপেন্ডেন্সি গুলো যদি আমি একবার ইনস্টল করি তাহলে অন্য একটা সফটওয়্যার ইনস্টল হওয়ার সময় সে আসলে ওই ডিপেন্ডেন্সি গুলো আরেকবার ইনস্টল হওয়ার দরকার পড়ে না। সে ওই ডিপেন্ডেন্সি গুলো আগের সফটওয়্যার যেটা ইনস্টল করছে ওইটা ইউজ করতে পারে। অর্থাৎ এখানে বলা যায় একটা ট্রি সিস্টেমে হচ্ছে ফাইলগুলো অ্যালোকেট করা থাকে, যার যেখান থেকে যে ডিপেন্ডেন্সি দরকার সেই ডিপেন্ডেন্সিটা অ্যাক্সেস করতে পারে। বুঝতে পারছিস? জি ভাই। আচ্ছা, এটার সম্পর্কে যদি একটা এক্সাম্পল দেই, আমরা আরডিনো ইউজ করছি না, আরডিনো সফটওয়্যার, আরডিনো আইডি। আরডিনো আইডি দেওয়ার সময় কিন্তু আরডিনো আইডিটা কিন্তু বেসিক্যালি জাভার উপর বেস করে বানানো, এবং এই কারণে আরডিনো রান করলে আমরা যদি উইন্ডোজের টার্মিনালে যাই তাহলে দেখবো এখানে আরডিনো নামে কিন্তু কোনো সফটওয়্যার রান করে না, সেখানে হচ্ছে জাভা রান টাইম অ্যাপ্লিকেশন নামে একটা প্রসেস রান করে আর কি। এটা কি খেয়াল করছি? আচ্ছা যাই হোক, তো খেয়াল বিষয়টা নাই হচ্ছে, অনেকদিন হয়েছে। আচ্ছা বিষয়টা হচ্ছে এটাই যে আরডিনো সফটওয়্যারটা যেহেতু জাভায় রাইট করে, আরডিনোটা রান করার জন্য হচ্ছে জাভার রান টাইম এনভায়রনমেন্টটা দরকার পড়ে। তো আরডিনোর রান টাইম এনভায়রনমেন্টটা আরডিনোর সাথে ইনস্টল হয়। কিন্তু আমি যদি অন্য কোনো সফটওয়্যার ইনস্টল করতে চাই যেটা হচ্ছে আবার জাভা বেসড, তো ওই সফটওয়্যারটি ইনস্টল করার সময় সেও হচ্ছে আবার জাভা রান টাইম এনভায়রনমেন্টে ইনস্টল করে। তো তাহলে আমার পিসিটা ভারী হয়ে যাচ্ছে না? আমি একই জিনিস দুই জায়গায় ইউজ করতেছি, কিন্তু দুই জায়গার জন্য আমাকে দুইটা জায়গায় দুই ভাবে ইনস্টল দিতে হচ্ছে। হ্যাঁ। দ্যাট মিনস আমি যখন দুইটা সফটওয়্যার ইনস্টল দিচ্ছি আমার হার্ড ডিস্কে জায়গা নিচ্ছে, অথবা হচ্ছে আমি যদি দুইটা সফটওয়্যার একই সাথে রান করি, দুইটা এনভায়রনমেন্ট রান করতেছে সিমুলটেনিয়াসলি, সো আমার প্রসেসিং গত সময় লাগতেছে বেশি, জায়গা লাগতেছে বেশি, র্যাম ইউজ হচ্ছে বেশি, সবকিছুতেই কিন্তু ইম্প্যাক্ট পড়ে। তো এই ইম্প্যাক্ট গুলা কাটানোর জন্যই লিনাক্সে হচ্ছে এই ডিপেন্ডেন্সি গুলা ম্যানেজ করা হয়। এই ডিপেন্ডেন্সি গুলা যে বিষয়টা ম্যানেজ করে সেটাকে আসলে প্যাকেজ ম্যানেজার বলে আর কি। অর্থাৎ প্যাকেজ ম্যানেজারটাই হচ্ছে এই ডিপেন্ডেন্সি গুলো বা প্যাকেজ গুলো ম্যানেজ করে কোন সফটওয়্যারের জন্য কোন প্যাকেজটা লাগবে সেটা হচ্ছে মার্ক করে রাখে। বা সফটওয়্যার গুলো যখন হ্যাঁ তৈরি করা হয় ওইভাবেই তৈরি করা হয় যে কার জন্য কোন ডিপেন্ডেন্সিটা দরকার পড়ে। সো যখন আমি একটা ডিপেন্ডেন্সি কোনো একটা সফটওয়্যারের জন্য ইনস্টল করি তখন ওই ডিপেন্ডেন্সিটা অন্য কোনো সফটওয়্যারের জন্য ইনস্টল করতে হয় না, যদি না সফটওয়্যারটা স্ট্যান্ড অ্যালোন হয় আর কি। গ্লোবালি থাকে আর কি, মানে হ্যাঁ, গ্লোবালি অ্যাক্সেস পাওয়া যায় আর কি। এবং আমরা যদি কোনো কারণে ডেভেলপ করতে চাই আমরাও হচ্ছে ওই প্যাকেজ ম্যানেজারটা তখন অ্যাক্সেস করতে পারি, আমাদের জন্য আলাদা করে ইনস্টল করতে হয় না আর কি। বুঝতে পারছিস? জি ভাই। তো এটা হচ্ছে লিনাক্সের বেসিক কনসেপ্ট। তার বাইরেও হচ্ছে অনেক অপারেটিং সিস্টেম তাদের নিজস্ব প্যাকেজ ম্যানেজার তৈরি করে, ওইটাতে আমরা না যাই, আমরা জাস্ট লিনাক্সের প্যাকেজ ম্যানেজারটা সম্পর্কে যদি চিন্তা করি, এটাই হচ্ছে কনসেপ্ট আর কি। তো লিনাক্সের প্যাকেজ ম্যানেজারটা হচ্ছে এপিটি, তারপরে আর্চ, যারা ইউজ করছিস তারা জানিস আর্চ, ফেডোরা, এগুলো তো হচ্ছে ইয়াম। এই ধরনের সেন্টোএস এ কোন একটা ইউজ করে খেয়াল নাই ঠিক। তো
আমাদের এপিটি প্যাকেজ ম্যানেজারে হচ্ছে এই রস ইনস্টল করার জন্য যা কিছু আছে সবকিছুই এখানে থাকে। আর যদি না থাকে তাহলে হচ্ছে আমরা এপিটিতে অ্যাড করে নিতে পারি আর কি। তো আমরা যা কিছু করবো এই এপিটি প্যাকেজ ম্যানেজার নিয়েই করব, যে কোনো ধরনের ইনস্টলেশন বলি যা কিছুই বলি সবকিছুই এই। তো লিনাক্সের কয়েকটা কমান্ড যদি বলি, আমরা তো কয়েকটা কমান্ড দেখছি, তার মধ্যে লিনাক্স ইনস্টল দেওয়ার পরে একটা কমান্ড আমরা দিই হু এম আই। তো এটা দিলে হচ্ছে আমার যে ইউজার নেমটা সে ফিট করে আর কি। ওকে, আচ্ছা আমি এটার একটু বড় করে দিই। এখান থেকে কি লেখা বড় করা যায় নাকি রে? ফন্ট হ্যাঁ ভাই, মানে জিনোম টু একটু এত বড় করে যায়। থেকে আমি তো প্রিফারেন্সে প্রেফারেন্সে তো আছে সেল স্পেসিং কালার্স। ভাই ওই যে করেন, ওই যে তিনটা ডট আছে না ইসের মাঝখানে টার্মিনালের, ওইখানে দেখেন প্লাস, ওই যে জুম এডিটর প্লাস দেন আর কি। ও আচ্ছা, ওকে নাইস। আচ্ছা যাই হোক, সো হু এম আই কমান্ডটা দিয়ে হচ্ছে আমাদের ইউজার নেমটা আসে। তো লিনাক্স অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। এটা একটা হচ্ছে আমাদের ইউজার নেম আর একটা হচ্ছে আমাদের কম্পিউটার নেম। এই দুইটা আমাদের সব জায়গায় দরকার পড়বে, অর্থাৎ আমরা যখন কারোর সাথে কমিউনিকেট করব আমাদের ইউজার নেম আর কম্পিউটার নেমটা খুব ইম্পর্টেন্ট আর কি। তো নর্মালি যখন ডেভেলপমেন্ট ফেজে কাজ করা হয় তখন আসলে ইউজার নেমটা যথাসম্ভব শর্ট রাখা হয় আর কি, যাতে কাজ করতে সুবিধা হয়। আর কম্পিউটার নেম যে যেটা দেয় প্যারা নেই। সো এই কমান্ডটা দিয়ে আসলে আমাদের ইউজার নেমটা পাই। যদি আমাদের ইউজার নেমটা প্রথমেই থাকে এই, তারপরে @ দিয়ে হচ্ছে আমাদের কম্পিউটার নেম থাকে, দেন $সাইনের আগে আর কোলন সাইনের পরে যে অংশটা থাকে এটা হচ্ছে আমরা কোন ডিরেক্টরি থেকে টার্মিনালটা অ্যাক্সেস করতেছি সেটা বোঝায় আর কি। সো এই সাইনটার মিনিং হচ্ছে আমরা আসলে হোম ডিরেক্টরিতে আছি, হোম ডিরেক্টরিটিকে এভাবে বোঝায়। আর এই সাইনটার মিনিং যদি বলি, এটার মিনিং হচ্ছে স্ল্যাশ হোম স্ল্যাশ আমাদের যে ইউজার নেম আছে। সো আমার যেহেতু ইউজার নেম এসপি, সো আমি এই লিনাক্সের যে কোনো কমান্ডে বা টার্মিনালে যদি চিন্তা করি বা কোনো জায়গায় অ্যাক্সেস করতে হয়, আমি সেখানে হোম এসবি এই অংশটা না লিখে আমি জাস্ট হচ্ছে অ্যারো সাইনটাও দিতে পারি। সরি অ্যারো না, এটা কি বলবো, ইকুইভ্যালেন্ট যে সাইনটা আছে বেসিক্যালি এটা বোধহয় ইনভার্ট সাইন না, এটার অপারেশনের ইনভার্ট সাইন। ভাই ডিফারেন্স বলেন না এটারে। ডিফারেন্স বলতে বিটওয়াইজ অপারেশনে বোধহয় এটা ইনভার্ট হিসেবে কাজ করে। সো সাইনের নামটা কি আমি আসলে বলতে পারবো না, যাই হোক বোঝা গেছে। সো এটাই হচ্ছে আমাদের ডিরেক্টরি আর কি। সো আমরা যদি সিডি লিখি, সিডি দিয়ে হচ্ছে আমরা যে কোনো ডিরেক্টরিতে ব্রাউজ করতে পারি। তো cd/home/sb যদি দিই আমরা আসলে এখানেই থেকে যাই, দ্যাট মিন্স আমরা আসলে হোম ডিরেক্টরিতে আছি। তো আমরা যদি লিনাক্সের অপারেটিং সিস্টেমটা উবুন্টুর অপারেটিং সিস্টেমে যাই, আমি যতবারই লিনাক্স ইউজ করি ভেবে নিই যে অ্যাটলিস্ট উবুন্টু বলতেছি। তো উবুন্টু যদি ফাইল লোকেশনটা দেখি, তার ফাইলের লোকেশনটা হচ্ছে এরকম। এখান থেকে বুট হচ্ছে বুট পার্টিশন গুলো ম্যানেজ করে, ডেভেলপমেন্টের কিছু পেজ ম্যানেজ করে। আমাদের বেসিক্যালি বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ইটিসি ফাইল ম্যানেজারটা। এখান থেকে কি বড় করা যায়? একটা আছে ওই জুমের আইকন না, এটা সার্চ মনে হয়। আইকন বড় করলে এই আর কি। আচ্ছা যাই হোক, দেখা তো যাচ্ছে ইটিসি তে আমাদের প্রায় কাজ করতে হয়। আর যেটা বলছিলাম হোমে হচ্ছে আমাদের ইউজার অ্যাকাউন্ট গুলো ম্যানেজ হয়। আমরা যদি হোমে যাই এই মুহূর্তে একটা ইউজার অ্যাকাউন্ট পাবো আমার যেটা ইনস্টল করা আছে, এবং এখানে যদি যাই আমি এখানে দেখতেছি আমার এগুলোই হচ্ছে ফোল্ডার গুলো আছে। এবং আমরা যদি এখানে টার্মিনালে যাই, সো টার্মিনালে হচ্ছে ls এই কমান্ডটা দিয়ে আমরা আসলে একটা ফোল্ডারে থাকার সময় বা একটা ডিরেক্টরিতে থাকার সময় সেই ডিরেক্টরির ইন্টারনালি কি কি ডিরেক্টরি সাব ডিরেক্টরি আছে অথবা কি কি ফাইল আছে সেটা দেখতে পারি। সো ls কমান্ড করলে আমরা দেখতেছি এখানে ডেস্কটপ, ডাউনলোডস, পিকচারস, এই যে ফোল্ডার গুলো আছে এই ফোল্ডার গুলো অ্যাকচুয়ালি এখানে আছে। বুঝতে পারছিস? আচ্ছা কারোর জন্য কি একটু প্যারা হয়ে যাচ্ছে নাকি? সবাই কেমন চুপচাপ ঝিমায় আছে? হ্যাঁ
নতুন জিনিস শিখতেছে ভাই, সমস্যা নেই। ঝিমায় না আশা করি, মিউট করে রাখছে আর কি, কথাবার্তা বলতেছেন। সবাই তো একেবারে চুপচাপ, কোনো রেসপন্স দেখতেছি না বাকিদের। এই কারণে হ্যাঁ আচ্ছা, আমার বোধহয় একটা ব্যাপার হচ্ছে, রসটা আসলে খুব কঠিন কিছু না, রসটা সহজ। কিন্তু প্রবলেম হচ্ছে রসটা শেখার জন্য একটু লিনাক্স সম্পর্কে আইডিয়া থাকতে হয়। সমস্যাটা হচ্ছে এখানে লিনাক্স। জি ভাই, তো এই জায়গাটাতেই ভাই। আচ্ছা, লিনাক্স বেসড আইডিয়া থাকতে হয়, এটা বলার চেয়ে আসলে বলা উচিত রসকে যদি আমরা অপারেটিং সিস্টেম হিসেবে চিন্তা করি, তো প্রত্যেকটা অপারেটিং সিস্টেম আসলে দুইটা অংশ নিয়ে তৈরি হয়। একটা হচ্ছে কমান্ড লাইন বা টার্মিনাল, এবং আরেকটা হচ্ছে ডেস্কটপ জিইউআই যেটাকে বলে। তো আমরা আসলে ডেস্কটপ জিইউআই দেখে অভ্যস্ত আর কি। এই যে আমরা যে কোনো সফটওয়্যার রান করতেছি বা আমরা যেখানে বুট হওয়ার পরে লগ ইন করি, এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের ডেস্কটপ, এবং এখান থেকে হচ্ছে বিভিন্ন সফটওয়্যার আমরা অ্যাক্সেস করতে পারি। আর টার্মিনালও সেম একটা কন্ডিশন, আমাদের অপারেটিং সিস্টেমেরই বেস একটা অংশ। এটাও হচ্ছে বেসিক্যালি আমরা আমাদের যে কোনো জায়গায় অ্যাক্সেস করার জন্য ইউজ করতে পারি। এবং রসকে যদি আমরা অপারেটিং সিস্টেম হিসেবে চিন্তা করি, রসের হচ্ছে কোনো জিইউআই নেই। রস হচ্ছে টোটালি টার্মিনাল বেসড একটা অপারেটিং সিস্টেম। আর রসকে ডিরেক্ট আসলে অপারেটিং সিস্টেম বলাটাও ঠিক না, রস হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক আর কি, বা মেটা অপারেটিং সিস্টেম যেটাকে বলে। আমাদের মেইন অপারেটিং সিস্টেমের ভেতর থেকেই রস হচ্ছে একটা, কি বলা যায়, যে সফটওয়্যার বা ফ্রেমওয়ার্কের মতো রান করে, এবং সে সবকিছুকে ম্যানেজ করতে পারে আর কি। তো এটাই সিডি কমান্ডের মাধ্যমে হচ্ছে আমরা যে কোনো ডিরেক্টরিতে যেতে পারি। এলএস কমান্ডে হচ্ছে আমরা ওই ডিরেক্টরিতে কি কি সাব ডিরেক্টরি বা ফাইল আছে সেগুলো দেখতে পারি। এলএস এ কমান্ড দিয়ে হচ্ছে আমাদের হিডেন ফোল্ডার সহ সবকিছুই দেখতে পারি আর কি। লিনাক্সে হচ্ছে হিডেন ফাইল, হিডেন ফোল্ডার ডিফাইন করা হয় তার আগে একটা ডট দিয়ে আর কি। অর্থাৎ যে কোনো একটা ফোল্ডার বা ফাইলের ফার্স্ট ক্যারেক্টারটা যদি ডট হয়, এটাকে লিনাক্স হচ্ছে হিডেন ফাইল হিসেবে, হিডেন ফাইল বা ফোল্ডার হিসেবে ডিফাইন করে। তো আমার বেসিক্যালি আমার যদি হোম ডিরেক্টরি বা আমার যে ইউজার ডিরেক্টরিটা চিন্তা করি, এটা হচ্ছে এরকম, যেটা আমরা উইন্ডোজে যদি চিন্তা করি, উইন্ডোজে আমরা যে ইউজার নেমটাতে যাওয়ার পরে আসলে আমরা অনেকগুলো ডিরেক্টরি দেখি না, এটাও একই রকম। এখানে যদি হিডেন ফাইলগুলো আমরা দেখি, দেখ অনেকগুলো ফাইল আছে আসলে হিডেন, যেটা আসলে এগুলোর সাথে ম্যাচ করবে আর কি। আর আমরা যদি এল দেই, তাহলে হচ্ছে আমাদের পারমিশন গুলো দেখায়। এগুলো ফুল মিনিংটা কি মনে আছে রে? এলএস সিডি, ভুলে গেছি আমি। চেঞ্জ ডিরেক্টরি সিডি দিয়ে, আর এলএস দিয়ে মধ্যে লোকেশন স্ট্যাটাস বা এই ধরনের কিছু একটা, খেয়াল নাই। হ্যাঁ, যাক, এখান থেকে হচ্ছে আমার পারমিশন গুলো দেখায় আর কি। আরডব্লিউএক্স আর এক্স, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের পারমিশন। ডাব্লিউ মিনস হচ্ছে রাইট পারমিশন, আর আর মিনস হচ্ছে রিড পারমিশন, আর এক্স দিয়ে হচ্ছে কোনো পারমিশন নাই, এটাই বোঝানো হয় আর কি। যাই হোক, 4096 এটা কি? 4096 এটা বোধহয় তার কোন একটা আইডি হবে, পিডিআর যে আইডিটা, ভাই ওইটা তো মনে হয় ওই যে আমরা 777 মানে 4টা 7 দিয়ে একসাথে সব পারমিশন দিয়ে দিই, ওই টাইপের কোনো কিছু নাকি? এটা বোধহয় এটা হওয়ার কথা প্রথম, যেটা আমি শিওর না আসলে এটা হয় নাকি এটা হয়। ওকে, যে কোনো একটাকে পারমিশন দিয়ে দেখি। সাইজ মনে হয় ভাই 4096 এর সাইজ সম্ভবত ইন্টারনাল ডিরেক্টরি সাইজ হতে পারে, ইন্টারনাল ডিরেক্টরি হতে পারে। ওই যে আমি Maybe. আর আমারগুলো দেখতেছি অনেকগুলো কোডের ফাইলের চেঞ্জ আছে আর কি, এখানে 4096 এর জায়গায় অন্য কিছু আছে। পারমিশন নিলে কালারটা হচ্ছে গ্রিন হয়ে যায় না? 4096 অন্য কোনো একটা নাম্বার হবে, এটা না? 4096 এর সাইজ আর কি, আপনি টেক্সট ফাইল খুলে একটা কিছু রাইট করে তারপরে করেন, আবার লিস্ট করেন, তখন দেখবেন এটার সাইজ চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, হতে পারে। এই যে যখন আমি এটাকে টোটাল পারমিশন দিছি, এটা কিন্তু পারমিশন চেঞ্জ হয়ে গেছে, আর ডব্লিউ ও প্লাস এক্স দিয়ে হচ্ছে এক্সিকিউটেবল ক্রিয়েট করে, প্লাস এ দিয়ে বোধ হয় অল পারমিশন দেয়, প্লাস আর প্লাস ডাব্লিউ এই ধরনের, না ভুলে গেছি। আচ্ছা, যাই হোক, এই ধরনের আর কি বিষয়টা, যদি লিনাক্সের কথা বলি।
আমাদের আসলে লিনাক্স টার্মিনালটা নিয়ে একটু কাজ করতে হবে ভালোই। দেন আমরা যে উইন্ডোজ আপডেট দেই, উইন্ডোজ আপডেটটা লিনাক্সেও হচ্ছে সফটওয়্যার ইউজ করে আমরা দিতে পারি, অথবা আমরা টার্মিনাল থেকেও দিতে পারি। And এখানে একটা কথা বলি, সুডো এটা দিয়ে বোঝায় যে সুপার ইউজার ডু। দ্যাট মিনস আমি যদি কোনো লিনাক্সে কোনো কিছু মডিফাই করতে চাই বা লিনাক্সের ওএস রিলেটেড কোনো কিছু, লিনাক্সটা আসলে কিন্তু অনেক সিকিউর একটা অপারেটিং সিস্টেম। দ্যাট মিনস সহজে কিন্তু এখানে কাউকে অ্যাক্সেস দেয় না আর কি। সো যেখানে আমার খুব এক্সপ্লিসিটলি অ্যাক্সেস দরকার বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে অ্যাক্সেস দরকার, তখন হচ্ছে আমরা সুডো কমান্ডটা ইউজ করি। আর আমরা যদি আপডেট দিতে চাই, এটা আসলে এপিটি প্যাকেজ ম্যানেজার থেকে আপডেট নেয়। সো সুডো এপিটি আপডেট দিয়ে হচ্ছে আমরা আমাদের যে এপিটি প্যাকেজ ম্যানেজারটা আছে, এই প্যাকেজ ম্যানেজারটাকে আপডেট করতে পারি আর কি। দ্যাট মিনস এই প্যাকেজ ম্যানেজারটা হচ্ছে অনলাইন বেসিস আর কি, টোটালি অনলাইন থেকে সে সিঙ্ক করে। তো সাপোজ আমি একদিন লিনাক্স ইউজ করার পরে 6-7 দিন লিনাক্স ইউজ করলাম না, দেন ওপেন করলে 6-7 দিনে কি কি চেঞ্জ আসছে বা কি কি মডিফাই আসছে, ওই জিনিসগুলা ক্যাচ করার জন্যই হচ্ছে আসলে সুডো এপিটি আপডেট এই কমান্ডটা রান করে আর কি। নরমালি হচ্ছে সুডো কমান্ড রান করলে যে কোনো একটা টার্মিনাল থেকে পাসওয়ার্ড চায়, দেন পাসওয়ার্ডটা টাইপ করলে আসলে কোনো কিছু শো করে না, জাস্ট এন্টার প্রেস করলেই হয়। আর প্যাকেজ আচ্ছা ভাই। ম্যানেজারটা হচ্ছে সে আপডেট নিয়ে নেয়। হ্যাঁ হ্যাঁ, ভাই, ধরেন আমি কোনো একটা প্যাকেজ হচ্ছে আপডেট করব না, তো ওইটা কি বাদ দেওয়া যায় এই যে সুডো অ্যাপটা আপডেট দিয়ে? অ্যাপ আপডেট দিয়ে বাদ দেওয়া যায় বলতে, অ্যাপটা আপডেট তো হচ্ছে এপিটি প্যাকেজ ম্যানেজারটা আপডেট করে, এটা মানে কিন্তু এটা কোনো সফটওয়্যার পুরো আপডেট করে প্যাকেজ না। ম্যানেজারটা আপডেট, কোনো স্পেসিফিক সফটওয়্যার আপডেট করতেছে না। কোনো কিছু যদি আপডেট করতে হয় তাহলে তো আমরা দিই সুডো এপিটি আপগ্রেড, হ্যাঁ, তাই না? সেটা কথাই বলছি, মানে আপডেট যদি ধরেন আমি কোনো একটা জিনিস, ধরেন আমি ফায়ারফক্স মানে আপডেট করব না, হ্যাঁ, তো এই ফায়ারফক্সটা কি ধরেন এই যে আপডেট কমান্ড থেকে আমি বাদ দিতে পারবো? আচ্ছা এখন কথা হচ্ছে আপগ্রেড কমান্ডটার বেসিক পারপোসই হচ্ছে এপিটি প্যাকেজ ম্যানেজারে যা কিছু নতুন আপডেট আসছে আমার কাছে ইনস্টল করা সবকিছুকে আপগ্রেড করা আর কি। তো আমি যদি চাই যে ফায়ারফক্স আপডেট করব না, সেক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এপিটি প্যাকেজ ম্যানেজারে ফায়ারফক্সটার যে কিটা আছে বা ফায়ারফক্সের যে লিঙ্কটা আছে, ওই লিঙ্কটাই হচ্ছে রিমুভ করে রাখা আর কি। হুম, তো এই লিঙ্কটা রিমুভ করে রাখলে, যেমন আমি যদি সফটওয়্যার ইন আপডেটে যাই, তাহলে এই যে এখানে আমার হচ্ছে অন্যান্য সফটওয়্যারের যে সোর্স গুলো আছে বা লিঙ্ক গুলো আছে, লিঙ্ক গুলো দেখা যায়। যেমন আমি যখন কোড ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল দিয়েছি, ভিজুয়াল স্টুডিও কোডের লিঙ্কটা হচ্ছে এটা। তো এটা যদি আমি অফ করে রাখি, হ্যাঁ, তাহলে হচ্ছে এপিটি প্যাকেজ ম্যানেজার আর এটা ইনস্টল নেবে না আর কি, সরি হুম, এটার বুঝতে আপডেট নিবে না। তো এটা আপডেট না নিলে ওখান থেকে আমি ইয়ে করতে পারি। যেমন বুঝতে ফায়ারফক্স যদি পারছি। ইউজ করিস, ফায়ারফক্সেরও দেখবে এখানে প্যাকেজ থাকবে, হুম হুম, ওই লিঙ্কটা ক্লোজ করে দিলেই হচ্ছে। বুঝছি ভাই। সো ওখান থেকে অফ করে দিলেই হয়, বা টার্মিনাল থেকে হচ্ছে চাইলে কিটা রিমুভ করে দেওয়া যায়। হুম, এপিটি রিমুভ, সরি এপিটি রিমুভ না, এপিটি অ্যাড এপিটি রিপোজিটরি থেকে রিমুভ করে দিলে রিমুভ করা যায়। এই So, আমরা আসলে এই মুহূর্তে যা কিছু কাজ করব আপাতত অ্যাপ প্যাকেজ ম্যানেজার নিয়েই কাজ করব। এর বাইরে ডেবিয়ানেরই হচ্ছে নিজস্ব প্যাকেজ ম্যানেজার আছে, যেটাকে আমরা .deb দিয়ে ডিফাইন করি, এবং উবুন্টু নিজস্ব একটা প্যাকেজ ম্যানেজার আছে যেটাকে আমরা স্ন্যাপ বলি আর কি। তো ওই দুইটাতে আমরা আপাতত যাব না, আমরা জাস্ট এপিটি নিয়েই থাকবো। তো এপিটি নিয়ে বলছেন ডেবিয়ানের? ডেবিয়ানে হচ্ছে .deb, যেটা এটা বুঝছিস? আর একটু কি বড় করা লাগবে, দেখা যায়, বোঝা যায় নাকি? হ্যাঁ ভাই, দেখা যায় দেখা যায়, আমার এখানে ঠিকঠাক ভাবে। সো এখানে হচ্ছে আমরা যে কোনো কিছু ইনস্টল করবো আর কি। এখন এপিটি প্যাকেজ ম্যানেজারের ক্ষেত্রে আমরা এপিটি প্যাকেজ ম্যানেজারে যে কোনো সফটওয়্যার হচ্ছে সার্চ করতে পারি। আমরা যখন সুডো এপিটি আপডেট লিখি, তখন সে বেসিক্যালি হচ্ছে তার একটা ক্যাশে ফাইল ক্রিয়েট করে। ওই ক্যাশে ফাইল থেকে সে হচ্ছে তার প্যাকেজ ম্যানেজারে কি কি ফাইল আছে বা কি কি সফটওয়্যার প্যাকেজ আছে সবগুলো সে লিস্ট করে রাখে। তো আমরা যদি সার্চ করতে চাই যে কোনো কিছু, তখন হচ্ছে আমরা অ্যাপ ক্যাশে এটা লিখে আমরা যে কোনো কিছু সার্চ করতে পারি। যেমন আমরা যদি চাই যে ফায়ারফক্স সার্চ করতে, এখানে দেখতেছি আমরা ফায়ারফক্সের আসলে অনেকগুলা ডিপেন্ডেন্সি আছে এবং সবগুলাই সে সার্চ অপশনে শো করতেছে, ঠিক আছে?
সো এভাবে করে আমরা যে কোনো সফটওয়্যার সার্চ করতে পারি। এখন আমরা যদি রস ইনস্টল করতে চাই, রস হচ্ছে আমাদের এপিটি তে থাকতে হবে, কিন্তু বাই ডিফল্ট রস হচ্ছে এপিটি তে থাকে না। তার জন্য আমাদের এপিটি তে রসের যে কি বা সাইটগুলো আছে এই সাইটগুলো অ্যাড করতে হয়। এই জায়গাটা অ্যাড করে হচ্ছে সোর্সেস ডট লিস্ট এই ফাইলটাতে। এই ফাইলটা হচ্ছে etc app source list dot d এই ফোল্ডারে থাকে। আমরা যদি দেখি কম্পিউটার, এই যে etc দেন হচ্ছে apt দেন হচ্ছে sources dot list dot d, এখানে হচ্ছে অনেকগুলোই আছে। এখানে হচ্ছে বেসিক্যালি আমাদের এই লিস্টে যেগুলো থাকে, আমরা যে কিছুক্ষণ আগে সফটওয়্যার আপডেট দেখছিলাম ওখানেও বেসিক্যালি এগুলোই থাকে আর কি। ওকে, তো আমাদের হচ্ছে এই যে লিঙ্কটা রসের যে প্যাকেজগুলো আছে এই প্যাকেজগুলো হচ্ছে আমাদের এই ফোল্ডারে অ্যাড করতে হয়। এই ফোল্ডারে যখন অ্যাড করব তাহলে হচ্ছে আমরা এপিটি প্যাকেজ ম্যানেজার ইউজ করে এই রসের প্যাকেজগুলো অ্যাক্সেস করতে পারবো। বোঝা গেছে? জি ভাই, এটা মানে কাইন্ড অফ ডাউনলোড করে এটা কিছু করতেছে নাকি? না, ডাউনলোড করা না। রসের ক্ষেত্রে যেটা বললাম, সরি রস না, লিনাক্সের ক্ষেত্রে লিনাক্সটা যেহেতু সিকিউর একটা অপারেটিং সিস্টেম এবং সে হচ্ছে প্যাকেজ ম্যানেজ করে হচ্ছে প্যাকেজ ম্যানেজার ইউজ করে হচ্ছে বিভিন্ন ডিপেন্ডেন্সি মেনটেন করে আর কি। এখন বাই ডিফল্ট আমরা যখন উবুন্টু ইনস্টল করি তখন সেখানে এপিটি প্যাকেজ ম্যানেজারে রসের যে ডিপেন্ডেন্সি গুলো আছে বা রস প্যাকেজ ম্যানেজারটা যেভাবে কাজ করে বা যে সকল প্যাকেজ দরকার পড়ে এগুলো হচ্ছে উবুন্টুতে বাই ডিফল্ট বা এপিটি প্যাকেজ ম্যানেজারে বাই ডিফল্ট থাকে না। বুঝা গেছে? হ্যাঁ। তো এই এপিটি প্যাকেজ ম্যানেজারে যদি আমাদের রস কি ইনস্টল অ্যাড করতে হয়, অর্থাৎ এপিটি প্যাকেজ ম্যানেজার যখন আমাদের সার্চ করতেছে, আমরা যেটা লিখলাম যে অ্যাপ ক্যাশে দিয়ে সার্চ করলাম লাস্ট টাইম, যেমন ফায়ারফক্স বাই ডিফল্ট হচ্ছে অ্যাপ ক্যাশে ম্যানেজারে বা অ্যাপ প্যাকেজ ম্যানেজারে থাকে, এরকম রস হচ্ছে এই অ্যাপ প্যাকেজ ম্যানেজারে বাই ডিফল্ট থাকে না। তাহলে আমাদের এটার সোর্সটা অ্যাড করতে হবে না, অর্থাৎ কোড থেকে ইনস্টল করবে। এই সোর্সটা হচ্ছে এটা। ওকে, এই যে এই লিংকটাই হচ্ছে সোর্স আর কি। আচ্ছা আচ্ছা। তো সোর্সটা ইনস্টল করা বেসিক্যালি কিছুই না, জাস্ট অ্যাপ এই etc app sources list dot d এই ডিরেক্টরিতে একটা ফাইল ক্রিয়েট করে আর কি। এই ফাইলটা হচ্ছে এপিটি প্যাকেজ ম্যানেজার যখন আমরা sudo apt আপডেট লিখি তখন হচ্ছে সে এই ডিরেক্টরিতে যে ফাইলগুলো থাকে এই ফাইলগুলো সবগুলো হচ্ছে ক্যাচ করে ওই ডিরেক্টরির বাইরে ডিফল্ট কিছু তো আছে, এই ডিফল্ট গুলো সে চেক করতে থাকে যেগুলো এনভায়রনমেন্টে থাকে। ওগুলোর বাইরে হচ্ছে এই ডিরেক্টরিতে যে ফাইলগুলো থাকে ওই ফাইলের লিঙ্কগুলো সে চেক করে আর কি, কিন্তু ওই প্যাকেজ ম্যানেজারটা আপডেট নেয়। বুঝতে পারছিস? জি ভাই। জাস্ট এটাই। সো আমাদের প্রথম এই কমান্ডটা দিতে হয়, জাস্ট কিছুই না, এই কমান্ডটা আমরা কপি করে আমরা হচ্ছে এখানে পেস্ট করব। পেস্ট করার পরে জাস্ট এন্টার প্রেস করব, আর কিছুই না। ওকে, ভাই হ্যাঁ ভাই আমরা তো এখন 20.4 যেটা আছে ওইটাই তো ইউজ করবো তাই না রসে, এই জন্য 9 যেটা এটা ডিপেন্ড করতেছে তোর আসলে অপারেটিং সিস্টেম কত ভার্সন ইনস্টল দেয়। যদি উবুন্টু 2.0 উপরে ইনস্টল দেওয়া থাকে তাহলে হচ্ছে 9টি ইনস্টল দিতে হবে, 9টি ছাড়া আসলে অন্য কোনোটা ইনস্টল হবে না। যদি আমরা উবুন্টু 18 ইউজ করি তাহলে হচ্ছে আমাদের মরিনে ইনস্টল করতে হবে। আর আমরা যদি উবুন্টু 16 ইউজ করি তাহলে হচ্ছে আমাদের কাইনেটিক ইনস্টল দিতে হবে। আর বেশিরভাগ অনলাইনে টিউটোরিয়ালে হচ্ছে মেলোডিক অথবা কাইনেটিক বেসিস, নয়টিক বেসিস টিউটোরিয়াল আসলে খুবই কম, বাট খুব একটা প্যারা হয় না, অলমোস্ট সেম। কিন্তু ওই নয়টিকের ক্ষেত্রে যেটা বলছিলাম, নয়টিকটা যখন রিলিজ হয়েছে তখন আসলে করোনা প্যান্ডেমিক ছিল, যে কারণে এটা আসলে ওয়েল ডেভেলপ না, এখনো আসলে খুব একটা ডেভেলপ না, সেটা নিয়ে কাজ করে একটু প্যারা হয়ে যায়। অবশ্যই এখন বলতে পারি না, আমি প্রায় 5 মাস আগের কথা বলতেছি। যদি 20.04 না ইউজ করে 16.04 ইউজ করি তাহলে কি ভাই ধরেন পরে কোনো প্যারা খাওয়ার সম্ভাবনা আছে? প্যারা আসলে কোন দিক থেকে প্যারা সেটা আসলে ডিফাইন করতে হবে। যদি লিনাক্স, তোরা যেহেতু লিনাক্স ইউজ করছিস তোরা জানিস যে লিনাক্সে আসলে একটা ভার্সন থেকে আরেকটা ভার্সন আপডেট হলে কিছু সুবিধা যেমন পাওয়া যায় অসুবিধাও থাকে, তেমনি পুরানো ভার্সন ইউজ করলেও হচ্ছে আমরা অনেক কিছু সাপোর্ট পাই না যেটা নতুন ভার্সনে সাপোর্ট পাই। এরকম কিছু বিষয় আসলে এটা লিনাক্সেরই অংশ। তো
এখানে তবে এখন চাইতেছি একটা স্টেবল ভার্সনে থাকতে, কিন্তু ধরেন যদি ডেভেলপমেন্টের জন্য স্টেবল ভার্সন চাস তাহলে সবচেয়ে স্টেবল ভার্সন হচ্ছে মেলোডি, কারণ এটা আসলে 18-তে রিলিজ হয়েছে এবং রিলিজ হওয়ার পরেও হচ্ছে অলমোস্ট 2 বছরের বেশি সময় পাস হয়েছে, 2 বছর না প্রায় 3 বছরের মতো পাস হয়েছে। তো এটা হচ্ছে সবচেয়ে স্টেবল ভার্সন আর কি। মেলোডির জন্য তো 18.04 না নাকি? হ্যাঁ 18টা লাগবে আর কি। 18.04 বলতে 20.04 এর আগে এবং 18.04 এর পরে যে কোনো একটা ভার্সনে মেলোডিকে ইনস্টল করা যাবে। বুঝছি ভাই। বুঝছে? এই হচ্ছে বিষয়টা। ভাই তাহলে হচ্ছে আপনি মানে এটা রিকমেন্ড করতেছেন আর কি, যেহেতু আমরা মানে কাজ করব সামনে। হ্যাঁ যেহেতু কাজ করবি এটা, আবার এখানে কথা আছে, কথাটা হচ্ছে যদি পাইথন 3 নিয়ে কাজ করিস হ্যাঁ তাইলে হচ্ছে উবুন্টু 9টা হচ্ছে পিওর পাইথন 3 তে কাজ করা হয়েছে। ভাই এটা দিয়ে করেন না ভাই, এই 9টি দিয়ে করেন। পাইথন 2 কোনো প্যাকেজ হচ্ছে ডিফল্ট নাই, বাই ডিফল্ট নাই, বুঝতে পারছিস? কিন্তু 20.04 এ করলে মনে হয় ভালো হয়, কারণ ধরেন এখন তো আসলে 20.04 লেটেস্ট না, অনেকে তো 20.04 ইনস্টল করবে। হ্যাঁ না, আমি আমাদের 20.04 মোটামুটি use সবারই করতেছি। 20.04 ইনস্টল করা। এখন হচ্ছে মানে যদি আমাদের প্রজেক্টের কাজে দরকার হয় তাহলে তো ডাউনগ্রেড করতে হবে, ওইটাই আর কি। হ্যাঁ এটাই হচ্ছে কথাটা, যদি ডাউনগ্রেড করতে হয় তাহলে মানে এটা হচ্ছে আলটিমেট টার্গেট বলতে আসলে কিছু নাই। লিনাক্স এর ক্ষেত্রে কাজ করতে করতে জানিস যে এক এক সময় এক এক রকম প্রবলেম ফেস করতেই হয় লিনাক্সে প্রতিনিয়ত। তো এটা আর কি। নয়টিকের ক্ষেত্রে হচ্ছে পাইথন 2 এর কোনো ফাইল আসলে নাই বা কোনো প্যাকেজ নেই, সবগুলো হচ্ছে পাইথন 3 তে আপগ্রেড করছে। কিন্তু মেলোডিকের ক্ষেত্রে যেটা প্রবলেম হয়েছিল, উবুন্টু 18 যখন রিলিজ হয়েছে উবুন্টু 18 থেকে হচ্ছে পাইথন 2 এর সাপোর্ট অফ করে দিয়েছে, অফিসিয়াল সাপোর্ট যেটা, শুধু কমিউনিটি সাপোর্টটা ছিল। কিন্তু মেলোডিকে আসলে সবগুলা প্যাকেজ তখনও 3 তে নিতে পারে নাই। মানে অলমোস্ট 70% প্যাকেজই হচ্ছে তার পাইথন 2 তে রয়ে গেছিল আর কি, যে কারণে পাইথন 2, 3 এই দুইটার কন্ট্রাডিকশনটা মেলোডিকে অনেক ফেস করতে হয়। যারা 3 কাজ করছিস তাদের 2 নিয়ে আবার কাজ করে একটু প্যারা হয়ে যায়, বা যে কোনো প্যাকেজ যখন ইনস্টল দেওয়ার পরে প্যাকেজের সোর্স কোড গুলা দেখতে যাবি তখন আসলে একটু ঝামেলা হয় আর কি, যে সিনট্যাক্সটা আসলে বুঝতে একটু অসুবিধা হয়। এছাড়া আর কোনো প্রবলেম নেই মেলোডিক ইনস্টল করার। মানে মেলোডিকের জাস্ট এটাই প্রবলেম, যদিও মেলোডিক 3 তে আপগ্রেড করছে কিন্তু প্যাকেজ সবগুলো আসলে 3 তে যায় নাই। 9টিকে এই সুবিধাটা পাবি। আবার 9টিকের আরেকটা প্রবলেম হচ্ছে 9টিকে সব প্যাকেজ এখনো পাবি না, অনেক প্যাকেজই হচ্ছে সোর্স থেকে বিল্ড করতে হয় আর কি। আচ্ছা যাই হোক, মানে সবগুলোর ক্ষেত্রে একই প্রসেসটা হচ্ছে আমাকে প্রথমে সোর্সটা ডিফাইন করতে হবে, আমার কোড থেকে অ্যাপ প্যাকেজ ম্যানেজার আপডেট হবে। দেন হচ্ছে সিকিউরিটির কনসার্ন। আমাদের যদি সিকিউরিটির কথা বলি, আমরা লিনাক্সে চাইলেই কিন্তু যে কোনো সফটওয়্যার ইনস্টল করতে পারবো না। লিনাক্সে প্রত্যেকটা সফটওয়্যার ইনস্টল করার পেছনে আমাদের সিকিউর সাইন থাকতে হবে, না হলে আসলে সে কাজ করবে না আর কি। এই যে সিকিউরিটি বিষয়গুলো হচ্ছে এপিটি কি এর মাধ্যমে হ্যান্ডেল করা হয়। অর্থাৎ আমার এই যে আমি সোর্সটা অ্যাড করলাম, সোর্সটা যে সিকিউর, এই জিনিসটাও আমাকে অ্যাড করতে হয় আর কি। অর্থাৎ এটাকে অনেকটা অথেন্টিকেশন কি বলা যায়, যে এই অথেন্টিকেশনের বেসিসে সে এই প্যাকেজ ম্যানেজারটা অ্যাক্সেস করতে পারে। এবং লিনাক্সের যদি অথেন্টিকেশন না থাকে বা সিকিউর কোনো ওয়ে না থাকে তাহলে আসলে কখনোই তুই কোনো কাজ করতে পারবি না। কখনোই বলা ভুল, ডেভেলপমেন্ট মোডে পারা যায় কিন্তু ডিফল্ট মোডে হচ্ছে পারা যায় না আর কি। ডেভেলপার মোডে তো সবকিছুই পারা যায়। যাই হোক, তো এই কিটা হচ্ছে আমাদের অ্যাড করতে হয়। এই কিটাও কিছু না, এই কিটা জাস্ট আমরা কপি। হ্যালো ভাই নেট গেছে নাকি? আচ্ছা ভাইয়ের সম্ভবত একটা সমস্যা হয়েছে, আমরা একটু ওয়েট করি। আচ্ছা আচ্ছা এই যে দেখ, টোটাল নাম্বার প্রসেসড হচ্ছে 1, আনচেঞ্জড হচ্ছে 1, কজ আমার অলরেডি কিটা ইনস্টল করা আছে, এই কারণে এই কিটা আর সে চেঞ্জ করতেছে না আর কি। বাট আমি এটা রিমুভ করে দিয়ে আবার করলে হচ্ছে কাজ করবে, বুঝতে পারছিস? জি ভাই। তো প্রথম দুইটা কমান্ড আমাদের দিতে হচ্ছে জাস্ট এই কারণে, একটা হচ্ছে আমাদের সোর্সের লিস্টটাকে আপডেট করার জন্য এবং দ্বিতীয়
যে কমান্ডটা, এই কমান্ডটা দিতে হচ্ছে জাস্ট আমাদের অথেন্টিকেশন কি প্রোভাইড করার জন্য। এরপরে আসলে অ্যাপ প্যাকেজ ম্যানেজার এই লিঙ্ক থেকে যে কোনো ডাটা অ্যাক্সেস করতে পারবে, এছাড়া আসলে অ্যাক্সেস করতে পারবে না। দেন যে কোনো কি অ্যাড করা বা যে কোনো রেপোজিটরি অ্যাড করার পরে যেটা করতে হয় সেটা হচ্ছে সুডো এপিটি আপডেট, এই কমান্ডটা দিতে, এই কমান্ডটা দিয়ে হচ্ছে ওই এপিটি যে প্যাকেজ ম্যানেজারটা আবার আপডেট করে নেয়। এই যে এই যে প্যাকেজ ইন্ডেক্সটা আছে এটাকে আপডেট করে নেয়, বুঝতে পারছিস? জি ভাই। দেন আমাদের যে কোনো সফটওয়্যার ইনস্টল করার ক্ষেত্রে যদি উবুন্টুতে বলি এপিটি প্যাকেজ ম্যানেজার ইউজ করে, আমাদের বিষয়টা হচ্ছে এরকম, সুডো এপিটি ইনস্টল। সুডো দিয়ে হচ্ছে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ দিচ্ছি, এপিটি প্যাকেজ ম্যানেজার থেকে ইনস্টল করতেছি, আর এপিটি এর কমান্ডটা হচ্ছে ইনস্টল করার পরে আমরা যে কোনো সফটওয়্যার যদি ইনস্টল করতে চাই, যেমন আমরা যদি ইনস্টল করতে চাই, ইনস্টল করা যায় মাইক্রো, এটা হচ্ছে টার্মিনাল বেসড একটা টেক্সট এডিটর। সো মাইক্রো হচ্ছে প্যাকেজের নাম, ইনস্টল দিয়ে আমরা ইনস্টল করব জাস্ট এই, দেন আমরা জাস্ট প্রেস করব, মাইক্রো অলরেডি ইনস্টল করা, কারণ সে কোনো কিছু ইনস্টল নেয় নাই। দেন একই রকম যদি আমরা রস নয়টিক ইনস্টল করতে চাই, রস নয়টিকের 3টা ভার্সন আমরা পাবো। এই ভার্সনগুলো আসলে অ্যাভেলেবল হবে আমরা যখন এই সোর্স ফাইলটা আপডেট করে অথেন্টিকেশন কি দিয়ে এপিটি প্যাকেজ ম্যানেজারটা আপডেট করব, তখন হচ্ছে রস টোটালে আমাদের প্যাকেজ ম্যানেজারে চলে আসবে। যেমন আমরা যদি সার্চ দেই অ্যাপ ক্যাশে সার্চ রস, এবং রসের আন্ডারে যত প্যাকেজ আছে সবগুলো হচ্ছে আমরা এখানে পেয়ে যাব, এগুলো সবই হচ্ছে রসের আন্ডারে আছে, বুঝতে পারছিস? তো এখানে যদি আমরা একটু দেখি যে আমরা যখন এই যে সোর্সটা অ্যাড করতেছি, এই সোর্সটা অ্যাড করার সময় দেখি এখানে একটা কমান্ড আছে এলএসবি রিলিজ। সো এলএসবি রিলিজ হচ্ছে লিনাক্সের যে রিলিজ এডিশনটা আছে, এই এডিশনটা অনুযায়ী সে ফাইলটা ক্যাচ করে বা এই লিঙ্কটা ক্রিয়েট করে, এবং এই লিঙ্কটা ক্রিয়েট করে রস লেটেস্ট যখন লিখে তখন লেটেস্ট প্যাকেজ ম্যানেজার গুলো অ্যাড করে। এলএসবি রিলিজ হচ্ছে জাস্ট অপারেটিং সিস্টেমের ভার্সনটা, এটাও আমরা আসলে এখান থেকে সো এখানে যদি আমরা নিওফ্যাট ছিল না, মেবি শুরু দেওয়া লাগবে। ইনস্টল করা নাই। ভাই একটা মানে এপিটি আপডেট আর এপিটি এর পর হাইফেন গেট আপডেট, এটার পার্থক্য কি? মানে এক্সটার্নাল আপডেট। এই যে এখানে প্রোগ্রেস লেখাটা দেখছিস, হ্যাঁ হ্যাঁ। একটা প্রোগ্রেস বার আসছিল না নিচে দিয়ে, জি ভাই। জি ভাই। এই প্রোগ্রেস বারটা আসে আমরা যদি শুধু এপিটি লিখি। এপিটি আর এপিটি গেটের মধ্যে পার্থক্য হচ্ছে এপিটি গেটটা টার্মিনালে একটু ছোট করে ফেলে আর কি, কমান্ড গুলাতে বা কমান্ড এক্সিকিউশন যে লাইনগুলো আছে সব লাইন সে শো করে না। আর এপিটি শুধু এপিটি দিলে হচ্ছে এটাকে জাস্ট এলাবোরেট করে বা কমান্ড লাইনে যত কিছু এক্সিকিউট হচ্ছে সবকিছুই শো করে। অনেকটা বলতে পারিস ভার্বোস আউটপুটের মতো আর কি। এপিটি গেট দিলে হচ্ছে ভার্বোস আউটপুট গুলা দেখায় না, যেখানে এপিটি দিলে ভার্বোস আউটপুট গুলা দেখায়। এই আচ্ছা আচ্ছা। তো নিউ পেজ দিলে এখানে দেখবি আমাদের ওএস, এই যে এখানে লিখে আছে আমাদের ভার্সন কত 20042 LTS, দ্যাট মিন্স আমাদের এলএসবি রিলিজ হচ্ছে এটা। ইভেন আমরা তো চাইলে এখানেই এলএসবি রিলিজ লিখতে পারি। কমান্ডটা কি ছিল যে এলএসবি রিলিজ এসসি ছাড়া এলএসবি রিলিজের সাথে আর কি কি আছে? যাই হোক, এলএসবি রিলিজ এসসি দিলে হচ্ছে আমরা ভার্সনটা পাচ্ছি লোকাল, যেটা এখানে থাকার কথা। হ্যাঁ যাই হোক, অনেক কিছু ভুলে গেছি আসলে। সো আমার রিলিজটা হচ্ছে ফোকাল রিলিজ আর কি, যেটা হচ্ছে উবুন্টু 20.04 এর কোড নেম।
সো এটাই। তো রস ইনস্টল করার প্রসেস একই রকম, সুডো এপিটি ইনস্টল দেওয়ার পরে হচ্ছে আমি রসের কোন প্যাকেজটা ইনস্টল করব। এখন আমরা যদি রস ইনস্টল দিতে চাই, রসের পরে এই যে নয়টিক লেখাটা আছে এটা হচ্ছে রসের কোন ভার্সনটা, এটা রসের প্রত্যেকটা প্যাকেজের ইনস্টল দেওয়ার সময় আমাকে ডিফাইন করতে হবে আর কি। যেমন আমি যখন এই সোর্সটা অ্যাড করছি, এই সোর্সটা বেসিক্যালি হচ্ছে আমার রস নয়টিকটা ইনস্টল করছে, সো রস মেলোডিক নামে আমি কোনো প্যাকেজ পাবো না। কারণ আমি যদি এখানে সার্চ দেই যে অ্যাপ্ট ক্যাশে সার্চ নয়টিক, তাহলে হচ্ছে নয়টিক রিলিজের সবগুলো প্যাকেজ আমি পাচ্ছি, এখানে অনেক প্যাকেজ আছে। কিন্তু আমি যদি রস নয়টিক না লিখে রস মেলোডিক লিখি, মেলোডিকের সোর্স আমার দেয়া নাই, দ্যাট মিনস আমি কিন্তু কোনো কমান্ড পাচ্ছি না বা কোনো আউটপুট পাচ্ছি না, দ্যাট মিনস মেলোডিকে আসলে কোনো প্যাকেজ আমার ইনস্টল করা নাই, এটাই আর কি। দেন রসের ভাই ওই যে রেজাল্ট গুলো আসলো আর কি, ওই যে ক্যাশ হ্যাঁ, কমান্ড, ওইটা হচ্ছে মানে এটা কি আমার ইয়া থেকে আসছে নাকি কোনো? না, এটা হচ্ছে আমাদের এই অ্যাপ প্যাকেজ আপডেট করার পরে ওই হ্যাঁ প্যাকেজে হচ্ছে এটা আছে। বেসিক্যালি নেট অ্যাক্সেস লাগবে, নেট অ্যাক্সেস ছাড়া এগুলো অ্যাক্সেস করতে দিবে না। আচ্ছা। ওকে, দ্যাট মিনস নয়টিকের আন্ডারে যত প্যাকেজ আছে আমি দেখতে পারতেছি, আসলে কতগুলো প্যাকেজ আমি টার্মিনাল বা অ্যাপ প্যাকেজ ম্যানেজার আছে সেগুলো দেখতেছি। এখন অ্যাপ প্যাকেজ ম্যানেজারের মধ্যে তিনটা প্যাকেজ আছে, একটা হচ্ছে ডেস্কটপ ফুল, একটা হচ্ছে অনলি ডেস্কটপ, আর একটা হচ্ছে রস বেস। এই তিনটা প্যাকেজের কাজ হচ্ছে বেসিক্যালি রস যে অপারেটিং সিস্টেম বলতে আমরা যে জিনিসটা বুঝি এটাকে ইনস্টল দেয় আর কি। ওকে, অপারেটিং সিস্টেমের বাইরেও অনেক কিছু আছে, যেমন রসের অনেক টিউটোরিয়াল আছে, তারপর হচ্ছে রসের আরো অনেক প্যাকেজ আছে যে প্যাকেজগুলো ইউজ করে আমরা বিভিন্ন ধরনের সিমুলেশন করতে পারি বা বিভিন্ন অ্যালগোরিদম অ্যাপ্লাই করতে পারি, সেগুলো আলাদা ইনস্টল দেওয়া যায়, ওগুলো এই ডেস্কটপের সাথে সবসময় ইনস্টল হয় না। দ্যাট মিনস আমাদের সহজ কথা হচ্ছে রস অপারেটিং সিস্টেমটা যদি ইনস্টল দিতে চাই আমাদের এই তিনটা যে কোনো একটা ইনস্টল দিতে হবে আর কি। ওকে, জি ভাই। তো এর মধ্যে ডেস্কটপ ফুল ভার্সনটা হচ্ছে বেসিক্যালি আমাদের যে ডেস্কটপ এডিশনে যা কিছু আছে তার সাথে 2D 3D সিমুলেটর গুলা, তারপর হচ্ছে পারসেপশন প্যাকেজ সবকিছু আসলে এটার সাথে ইনস্টল হয়। কিন্তু আমরা যদি শুধু ডেস্কটপ ইনস্টল দিই তাহলে হচ্ছে আরকিউটি আর আরভিজ নামে দুইটা প্যাকেজ ইনস্টল হয়, যেটা হচ্ছে রসের দুইটা। আরকিউটি হচ্ছে একটা প্যাকেজ ম্যানেজার, আরকিউটিটা দেখবো, আর আরভিজও একটা প্যাকেজ যেখানে হচ্ছে আমাদের 3D কিছু ভিউ পাওয়া যায়। 3D ভিউ আর 3D সিমুলেশন কিন্তু এক জিনিস না। আমার যে ডাটাগুলো আছে, ডাটাগুলো যদি আমি দেখতে চাই তাহলে হচ্ছে আমি আরভিজ ইউজ করব, আর সিমুলেশন মানে হচ্ছে বেসিক্যালি আমি যে কোনো একটা প্রসেস সিমুলেট করব, অর্থাৎ সফটওয়্যার দিয়ে সিমুলেট করব, আমার হার্ডওয়্যারে অ্যাকচুয়ালি অ্যাক্সেস নাই, সফটওয়্যার দিয়ে সিমুলেট করা আর কি। তো এই দুইটা ইনস্টল করা হয় শুধু ডেস্কটপ ইনস্টল করলে। আর রস বেস মানে হচ্ছে শুধুমাত্র রসের যে বেসিক ওএসটা আছে ওএসটা ইনস্টল হওয়া, এর বাইরে কোনো কিছু ইনস্টল হয় না, বুঝতে পারছিস? তো প্রথম হচ্ছে রস ডেস্কটপ ফুল এডিশনটাই ইনস্টল দেওয়াটা বেটার অপশন। তো এটার মাধ্যমে এটা ইনস্টল দিলে হচ্ছে আমার সবকিছু মোটামুটি ইনস্টল হয়ে যায়, মোটামুটি 500 এমবির মতো ডাউনলোড হয়, 3 জিবির মতো জায়গা লাগে আর কি ডেস্কটপ ফুল এডিশন যেটা। এরপরে এই যে দেখ, রসের যদি কোনো প্যাকেজ ইনস্টল করতে চাস, প্যাকেজ ইনস্টল করার প্রসেসটা হচ্ছে সুডো এপিটি ইনস্টল, দেন রস নয়টিক ভার্সন যেহেতু ইউজ করি, তারপর হচ্ছে প্যাকেজের নামটা লেখা। যেমন স্লাইমের একটা প্যাকেজ আছে জি ম্যাপিং বলে, এই প্যাকেজটা যদি ইনস্টল করতে চাই আমাদের সেম প্রসেস, সুডো এপিটি ইনস্টল রস নয়টিক, দেন হচ্ছে প্যাকেজটা স্লাইম ম্যাপিং। ওকে, জি ভাই। তো এটাই হচ্ছে রস ইনস্টলেশন প্রসেস। সোর্স লিস্ট অ্যাড করা, সোর্স লিস্ট অ্যাড করার পরে হচ্ছে আমাদের অথেন্টিকেশন কি সেট আপ করা। অথেন্টিকেশন কি এর দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে অ্যাপ কি দিয়ে অ্যাড করা যায় আর একটা হচ্ছে কার্ল দিয়ে অ্যাড করা যায়। কার্ল দিয়ে অ্যাড করার দরকার পড়ে না, যে কোনো একটা অ্যাড করলেই হয়, বেসিক্যালি এটা অ্যাড করলে হয়। কারো ক্ষেত্রে যদি এটা ফেইলড হয়, বেসিক্যালি ফেইলড হওয়ার কারণ হচ্ছে এই যে বাংলাদেশে যেরকম অনেক সার্ভার অফ করে রাখছে না, মিডিয়ামের মতো সার্ভার কিন্তু অফ করা, তারপর বিগ ডট অ্যালয়ের মতো সার্ভার অফ করা। তো এরকম সার্ভারগত কারো ইস্যু থাকলে কার্ল দিয়ে অথেন্টিকেশন কি প্রোভাইড করা যায় আর কি, সেম কথা। ওকে, এই যে বেসিক্যালি এখানে বলেই রাখছে উইচ ক্যান বি হেল্পফুল ইফ ইউ আর বিহাইন্ড এ প্রক্সি সার্ভার। সো কার্ল দিয়ে অ্যাড করার মিনিং হচ্ছে এটা, যদি আমার এটা ফেল হয় তাহলে আমি কার্লটা অ্যাড করব, না হলে অ্যাড করার দরকার পড়ে না।
তারপরে প্যাকেজ ম্যানেজার আপডেট করতে হবে, এটা বেসিক কমান্ড। এটা হচ্ছে লিনাক্স বা উবুন্টু যারা ইউজ করে প্রত্যেকদিন ল্যাপটপ অন করে বা অপারেটিং সিস্টেম অন করে এই কোডটা একবার অ্যাপ্লাই করে, তাই না? জি ভাই। কি বলি সাফিন? জি ভাই। তারপরে হচ্ছে ইনস্টল করার জন্য আমাদের এই কোডটা অ্যাড করা। সো এই কমান্ডটা যখন রান করি আমাদের রসটা ইনস্টল হয় বেসিক্যালি। আমাদের যদি কম্পিউটার ডিরেক্টরিতে যাই এবং এখানে যদি আমরা ওপিটি নামে ডিরেক্টরিতে যাই অপ্ট, তাহলে দেখবো এখানে রস নামে একটা ফোল্ডার আছে, এটার ভিতরে নয়টিক নামে একটা ফোল্ডার আছে। এখানে হচ্ছে বেসিক্যালি আমার পুরো রসটা ইনস্টল হচ্ছে। ভাই এটা কি আপনার ফুল ভার্সনটা ইনস্টল করা নাকি? হ্যাঁ, ডেস্কটপ ফুল ভার্সনটা ইনস্টল করা। ফুল ভার্সনটা অ্যাপ্রক্সিমেটলি কতটুকু জায়গা নেয়? ভাই ওই যে গ্যাজিবো যে সিমুলেটরটা, এটা কি এটার সাথে আসছে? হ্যাঁ, ডেস্কটপ ফুল ইনস্টল করলে হচ্ছে সিমুলেটরটা ইনস্টল হয়, গ্যাজিবো সিমুলেটরটা ইনস্টল হয়, আর কিউটি আরভি সব ইনস্টল হয়। সাফিন, আমাদের বোধহয় সন্ধ্যার সময় হলে বেটার হয় রে, রাত হয়ে গেছে না? অনেকেই অনেকের জন্য হচ্ছে মানে রাত এই টাইমটা বেস্ট আর কি। বাকিরা যে আর কি opinion। সেটা নেই ভাই, কন্টিনিউ করেন, আমার তো ভালোই লাগতেছে। আচ্ছা না, সবাই কেমন ভাই, চুপচাপ এই হয়ে আছে টাইমটাই এই কারণে আর কি। ভাই এই না টাইমটা ভাই, হচ্ছে মানে মোটামুটি কাজ কাম থাকে না আর কি, বুঝছেন? এই টাইম বুঝতে পারছি, বাট মানে এটা হচ্ছে কালকে আবার শুক্রবার আছে তো ভাই, পেরা তেমন একটা নাই। জি ভাই, বৃহস্পতি শুক্রদের প্যারা থাকবে না। আচ্ছা আপনার এখন যদি প্যারা না থাকে আর কি। আমার এরকম প্রবলেম নাই, কিন্তু কথা হচ্ছে সবাই কেমন চুপচাপ আর কি, একটু কেমন যেন লাগতেছে। সবাই ভাই বুঝতে ব্যস্ত কি করতেছে। ভাই আচ্ছা, দেখতেছি আসলে ভাই বলা তো নতুন কিছু না। নতুনিয়া তো ভাই, আপনি কিছু মানে টাস্ক দিয়ে দেন, আমরা করে দেখাবো আর কি আপনাকে। হ্যাঁ টাস্ক বলতে আসলে সবাই যেরকম হয়ে আছে এখন আমি তো আসলে বুঝতেছি না, মানে আমার কি বুঝতে প্রবলেম হচ্ছে? যদি কোনো কিছু না বুঝতে ভাই, প্রবলেম হলে আমাকে বলিস, যতটুকু পারি চেষ্টা করবো আর কি। না ভাই বুঝতেছি ঠিক। আচ্ছা মানে রসটা আসলে খুব একটা কঠিন কিছু না, কিন্তু কথা হচ্ছে এই লিনাক্সের একটু বেসিক আইডিয়া দরকার পড়ে, না হলে আসলে রসটা নিয়ে কাজ করা টাফ হয়ে যায়। কারণ ওই কথা ওইটাই, রস হচ্ছে জিইউআই বেসড কোনো অপারেটিং সিস্টেম, এটা হচ্ছে টার্মিনাল বেসড একটা অপারেটিং সিস্টেম, যে কারণে টার্মিনাল থেকে আমাদের সব কাজ করতে হবে আর কি, বুঝতে পারছিস? সো আলটিমেটলি ওইটাই কথা। ওকে, ইনস্টল করা পর্যন্ত কি আমরা বুঝছি সবাই? জি ভাই মোটামুটি। আচ্ছা বাকিরা সবাই মাইক অফ কেন? জি ভাই, বুঝছি ভাই। চুপি চুপি ক্লাস করতেছে ভাই, এটা হইতেছে এই আমি তো মানে আমাদের যে আগে ক্লাস হয় কি- না, ওইটার অভ্যাস হয়ে গেছে আর কি, মিউট করে। হ্যাঁ, এটাই তো প্রবলেম। না আমার তো এখন মানে যেটা সন্দেহ হচ্ছে সেটা হচ্ছে রেখে দিয়ে ভিতরে চলে কেউ গেছে। নাই। না ভাই, সবাই আশা করি আরে না ভাই, তো আছি তো ভাই, এই যে তো করতেছি ভাই। আমি তো এই বেসিক্যালি আইডিদার সাফিন এই দুজনের রেসপন্স পাচ্ছি, আর এই যে 1 এর ছেলেটা সাফি রায়হান, ও মাঝে মধ্যে রেসপন্স করতেছে, বাকিদের তেমন কোনো রেসপন্স পাচ্ছি না। আচ্ছা যাই হোক, কথা হচ্ছে সবাই রেসপন্স করলে বেটার হয় আর কি। ওকে, তো এটা গেল আসলে রস ইনস্টলেশনের ব্যাপারটা। তারপরে ইনস্টলেশনের পরে এখন একটা কথা হচ্ছে, আমাদের রসটা ইনস্টল হচ্ছে কিন্তু ওপিটি ডিরেক্টরিতে রস নামে একটা ফোল্ডারে ইনস্টল হচ্ছে। ওকে, দেন এই ফোল্ডারটাকে তো আমাদের কমান্ড লাইন থেকে অ্যাক্সেস করতে হবে, তাই না? জি ভাই। তো নয়টিকের মধ্যে যে দেখ এখানে বিন ডিরেক্টরিতে হচ্ছে তার যত ধরনের টুলস গুলো আছে, অর্থাৎ আমরা যে বিভিন্ন প্রোগ্রাম রান করবো এই প্রোগ্রামগুলো হচ্ছে সব বিন ডিরেক্টরিতে আছে। তাহলে বিন ডিরেক্টরিতে আমাদের কমান্ড লাইন থেকে অ্যাক্সেস করতে হবে না। আমরা যদি একটা টার্মিনাল এই রস নয়টিক এবং বিন থেকে ওপেন করি, একটা টার্মিনাল এখানে ক্রিয়েট করি, তাহলে হচ্ছে আমরা রসের যে কোনো ফাইল অ্যাক্সেস করতে পারবো আর কি। কিন্তু আমরা যদি গ্লোবালি অ্যাক্সেস করতে চাই তাহলে হচ্ছে আমাদের গ্লোবালি এটার পাথটাকে ডিফাইন করতে হয়।
উইন্ডোজেও যারা কাজ করছিস তাদের প্রতি কিছুটা আইডিয়া থাকার কথা, যেটাকে এনভায়রনমেন্ট ভেরিয়েবল বলে আর কি। অর্থাৎ গ্লোবালি আমি যে কোনো প্রোগ্রামকে যদি অ্যাক্সেস করতে চাই, গ্লোবালি মিন্স হচ্ছে টার্মিনাল থেকে যদি অ্যাক্সেস করতে চাই, এমনি তো আমাকে সফটওয়্যার জিইউআই দিয়েই দিচ্ছে। যেমন আমি যদি এখানে দেখি এই সফটওয়্যারগুলো আমার ইনস্টল করা আছে, সো এই সফটওয়্যারগুলো আমি যে কোনো জায়গা থেকে ইনস্টল করতে পারি। কিন্তু যদি আমরা দেখি যে সফটওয়্যারটা রান করতে চাই, এই সফটওয়্যারটা নিশ্চয়ই কোনো না কোনো জায়গা থেকে একটা ফাইল রান হচ্ছে না, যেটাকে আমরা উইন্ডোজে ইএক্সি ফাইল হিসেবে দেখি, এক্সিকিউটেবল ফাইল হিসেবে দেখি, তাই না? তো এই ফাইলটা এই ফাইলটা যদি আমরা কমান্ড থেকে রান করতে চাই, তাহলে তো কমান্ডকে জানতে হবে যে এই ফাইলের লোকেশন কোথায়। তো এই লোকেশনটা জানার জন্য হচ্ছে আমাদের গ্লোবালি এই ফাইলগুলোকে অ্যাক্সেস করার ব্যবস্থা করতে হয়, যেটাকে এনভায়রনমেন্ট ভেরিয়েবল বলে। অর্থাৎ এনভায়রনমেন্ট ভেরিয়েবল থেকে আমাদের এগুলো অ্যাক্সেস করতে পারি আর কি। তো অ্যাক্সেস করার জন্য আমাদের যদি এনভায়রনমেন্ট সেটআপ করতে হয়, যেখানে এনভায়রনমেন্ট সেটআপের ক্ষেত্রে বলেই দিছে, আমাদের যেটা বলছিলাম যে উবুন্টু টার্মিনালটা হচ্ছে ব্যাশ বেসিস টার্মিনাল। ওকে, তো setup.bash নামে যে ফাইলটা আছে, এটা হচ্ছে এই যে দেখ opt ROS noetic ডিরেক্টরিতেই setup.bash নামে একটা ফাইল আছে। আমরা যদি ফাইলটা দেখি, noetic setup.bash, ওকে, এই ফাইলটাতে আসলে ডিরেক্টরি সম্পর্কে ডিটেইল লেখা আছে, কোথায় কি আছে না আছে। তো এই ফাইলটা হচ্ছে আমাদের অ্যাড করতে হবে এনভায়রনমেন্ট ভেরিয়েবল হিসেবে। এনভায়রনমেন্ট ভেরিয়েবল হিসেবে অ্যাড করার ওয়ে হচ্ছে সোর্স দিয়ে এই ফাইলের লোকেশনটা বলে দাও। ফাইলের লোকেশনটা হচ্ছে আমাদের ওপিটি ডিরেক্টরিতে, রস ডিরেক্টরি, তার ভেতরে 9টি ডিরেক্টরিতে setup.bash ফাইলটা আছে। এই ফাইলটা যদি আমরা সোর্স করি, সোর্স করা মিন্স হচ্ছে সোর্স করা কথাটা দিয়ে বুঝতেছি যে আসলে এই ব্যাশ ফাইলের মধ্যে যে সকল কমান্ড আছে ওই কমান্ডগুলোকে সোর্সিং করা বা অ্যাক্সেস করা টার্মিনাল থেকে। ওকে, আমরা যদি সোর্স করি তাহলে হচ্ছে আমরা ওই টার্মিনাল থেকে রস ইউজ করতে পারবো। কিন্তু এটার ক্ষেত্রে একটা কথা হচ্ছে, আমরা যেহেতু সোর্স করতেছি একটা টার্মিনাল ওপেন করে, তো এখানে আরেকটা কথা বলে নিই, আমরা যে টার্মিনাল ওপেন করতেছি প্রত্যেকটা টার্মিনাল হচ্ছে এক একটা সেশন। ওকে, অর্থাৎ আমরা একটা টার্মিনাল ওপেন করলে এবং তখন যদি আমরা আরো একটা টার্মিনাল ওপেন করি, এই টার্মিনালের সেশন আর এই টার্মিনালের সেশন এক না। সেশন মানে কি বলা যায় এটাকে, দুইটা আলাদা রান করতেছে আর কি। হ্যাঁ, দুইটা প্রোগ্রাম জাস্ট সেপারেটলি রান করতেছে, একটার সাথে আরেকটার কোনো ধরনের লিংক নেই। অর্থাৎ আমরা ফাইল ম্যানেজার যেমন একবার ওপেন করতে পারি, চাইলে আমরা আবার ওপেন করতে পারি, চাইলে আরো একটা ওপেন করতে পারি না, এবং একটার সাথে কিন্তু একটা লিংক নেই। যেমন এটাতে আমি এক ডিরেক্টরিতে আছি, এটাতে আরেক ডিরেক্টরিতে আছি, বা এটাতে যদি আমরা ডিরেক্টরি চেঞ্জ করি, এটাতে কিন্তু ডিরেক্টরি চেঞ্জ হচ্ছে না। দ্যাট মিন্স প্রত্যেকই কিন্তু আলাদা আলাদা ফাইল হিসেবে, আলাদা আলাদা প্রোগ্রাম হিসেবে রান করতেছে। তো এটাও এরকম, আমরা যখন সোর্সিং করতেছি, এই সোর্সিংটা হচ্ছে আমাদের যে টার্মিনাল সেশনে আছি ওই টার্মিনাল সেশন থেকে সোর্স করতেছি। ওই টার্মিনাল যদি ক্লোজ করে দেব, অন্য টার্মিনাল ওপেন করি, তখন কিন্তু আমরা ওই ফাইলের সোর্সটা পাবো না। তার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে গ্লোবালি সোর্স করতে হয়। গ্লোবালি সোর্স করার ওয়ে হচ্ছে উবুন্টুর প্রত্যেকটা ইউজার অ্যাকাউন্টে হচ্ছে .bashrc নামে হোম ডিরেক্টরিতে একটা ফাইল থাকে। আমরা যদি হোম ডিরেক্টরিতে যাই এবং হিডেন ফাইলটা ওপেন করি, তাহলে হচ্ছে এই যে .bashrc নামে একটা ফাইল পাই, এবং এই bashrc ফাইলটাই হচ্ছে বেসিক্যালি প্রত্যেকটা টার্মিনাল রান করার আগে এই ফাইলটাকে অ্যাক্সেস করে সে রান করে আর কি। এই ফাইলে আমাদের সোর্স করতে হয়। ওকে, আমার লাস্ট লাইনটা দেখা যাচ্ছে না কেন, এই যে দেখ এই সোর্স ফাইলের মধ্যে আমাকে লিখে দিতে হচ্ছে আর কি। এখানে কি ফন্ট বড় করা যায়? যাই হোক, আপাতত একটু কাজ লাইনে এই যে দেখ সোর্স অফ রস noetic setup.bash এই লাইনটা লিখে দিতে হয় আর কি সোর্সে। দেন এই bashrc-তে আমরা লেখার পরে এখন আমরা যে কোনো টার্মিনাল, নতুন টার্মিনাল ওপেন করলে হচ্ছে, যেহেতু এই নতুন টার্মিনালটা ওপেন হওয়ার সময় সেই ব্যাশ ফাইলটাকে একবার করে রিড করে, সো প্রতিবারই হচ্ছে সে এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা পেয়ে যাচ্ছে আর কি। ওকে, অথবা কমান্ড দিয়ে আমরা অ্যাড করতে পারি। এই কমান্ডটা আমরা কমান্ড টার্মিনালে লিখে যে কোনো একটা টার্মিনাল ওপেন করে এই টার্মিনালে লিখে দেন আমরা যদি এই টার্মিনালটাই এই ব্যাশ ফাইলটা আরেকবার সোর্স করি, দেন হচ্ছে আমরা যে কোনো জায়গায় অ্যাক্সেস করতে পারবো আর কি। ওকে, আমার দুইবার অ্যাড হয়ে গেছে।
তো সহজ কথা হচ্ছে এটা এনভায়রনমেন্ট ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করার কিছুই না। ওকে, অলওয়েজ ক্রিয়েট স্পেস। আচ্ছা যাই হোক, সো সহজ কথা হচ্ছে আমাদের রস ইনস্টল করার পরে আমরা এই দুইটা কমান্ড রান করব, echo bash rc, echo থেকে bash rc পর্যন্ত এই কমান্ডটা একবার রান করব, দেন bash rc কে একবার সোর্স করব অথবা টার্মিনালটা কেটে দিয়ে অন করলেও হবে। আর পরেরটা হচ্ছে gsh টার্মিনালের ক্ষেত্রে যেহেতু আমাদের ব্যাশ টার্মিনাল, সো আমাদের bash rc টা ইনস্টল করলে হচ্ছে gsh টা দরকার পড়বে না। ভাই এটা কিসের জিএসএস হচ্ছে আরেকটা টার্মিনাল আর কি, অনেক ধরনের টার্মিনাল আছে, যেমন এক্সটার্ম একটা টার্মিনাল আছে, তারপর এই জিএসএস ব্যাশ আরো কিছু টার্মিনাল আছে। দ্যাট মিন্স এক একটা টার্মিনাল এক এক ভাবে ফাইল ম্যানেজ করে আর কি, এটাই আর কিছু না। ওকে, তো তো এটাই আর কি, জাস্ট আমাদের এনভায়রনমেন্ট ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করা বা গ্লোবালি প্রোগ্রামগুলোকে অ্যাক্সেস করার জন্য জাস্ট এই লাইনটা ব্যাশ আরসি ফাইলে একবার লিখতে হবে। এটা আমরা চাইলে ম্যানুয়ালি করতে পারি বা কমান্ড লাইন থেকেও লিখতে পারি, যেভাবে চাই সেভাবে করতে পারি। দেন টার্মিনালটা একবার কেটে দিয়ে আবার নতুন করে টার্মিনাল ওপেন করলেই হচ্ছে, অথবা ওই টার্মিনাল অ্যাক্সেস করার জন্য টার্মিনাল ব্যাশ ফাইলটা আরেকবার সোর্স করতে হয়, অর্থাৎ নতুন করে ফাইলটা রিড করতে হয়। এই এই দুটো লাইন কপি দিয়ে পেস্ট করবো আর কি, তাই না? হ্যাঁ, দুইটা আলাদা আলাদা কমান্ড দুইবার পেস্ট করতে হবে, সোর্সটা পেস্ট না করলেও হয়। যাই হোক, তো ওইটা করলে এই কমান্ডটা দিতে হয় না। তো রস ইনস্টল করার প্রসেস হচ্ছে এইটাই, প্রথমে আমার সোর্স লিস্ট অ্যাড করতে হবে, তারপর অথেন্টিকেশন কি প্রোভাইড করতে হবে, তারপর প্যাকেজ ম্যানেজার আপডেট দিতে হবে, দেন তিনটা প্যাকেজের আমি যেটা চাই সেটা ইনস্টল করতে পারি। যেহেতু প্রাইমারিলি কাজ শিখতেছি, সো আমাদের বেটার হচ্ছে আমরা ডেস্কটপ ফুল এডিশনটা ইনস্টল দেয় আর কি। ফুল এডিশন ইনস্টল দেওয়ার পরে হচ্ছে আমরা এই যে যেটা ব্যাশ ফাইলটা আছে ব্যাশ ফাইলটাকে সোর্স করা। তো সোর্স করার জন্য আমরা যদি প্রত্যেকবার সোর্স করতে চাই এটা রান করতে পারি, আর যদি প্রত্যেকবার সোর্স করতে না চাই তাহলে এটা রান করতে পারি। এই বুঝতে পারছিস? এটা হচ্ছে রস ইনস্টল দেওয়ার প্রসেস। চেষ্টা করিস ইনস্টল দিয়ে নিতে, আর যারা যারা ইনস্টল করতে পারবি না প্রবলেম ফেস করলে জানাইস। সাফিন কি ইনস্টল করছিস না একবার? ভাই আমি এখনো ইনস্টল করি নাই। আচ্ছা, কে কি ইনস্টল করছিস নাকি? ভাই আমারটা হইতেছে মাত্র 100% ডাউনলোড হইলো আর কি, প্রোগ্রেস হইতেছে। আমি করব এখন ক্লাস শেষে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখিস আর কি, কেউ কোন প্রবলেম ফেস করলে জানিস। ভাই একটা কোশ্চেন আছে। ওই আমি এখন করতেছি ভাই, ঝামেলা হইলে ভাই ভিডিও মাফি বলতেছি। ভাই কোশ্চেনটা হচ্ছে মানে যে ফুল প্যাকেজটা আর কি, এখানে হচ্ছে যেহেতু সিমুলেটর হেভি জিনিসপত্র আছে, কারণ ভাই আমার হচ্ছে ভাই ল্যাপটপে উবুন্টু দেয় আর কি। এখন আমার ল্যাপটপে হচ্ছে আপনার কোনো জিপিইউ নাই, তারপর হচ্ছে র্যাম 4 GB, বুঝছেন? আচ্ছা। এখন কি আমি চালাইতে পারবো নাকি? আশা করি চলবে, কারণ আমার GPU নাই। লিনাক্স এর যে সফটওয়্যার গুলো খুবই লাইট ওয়েট সফটওয়্যার, সো প্যারা হবে না আশা করতেছি। ভাই এআরএম এর মানে পাইতে ইনস্টল করলে কোনো প্যারা আছে ভাই? পাইতে চলবে? পাইতেও চলবে, পাইতেও ইনস্টল করা যাবে, কিন্তু i4 8 GB ভার্সন, যেটা 8 GB ভার্সন হবে। আমার কাছে 4 GB। ইনস্টল করতে তো ঝামেলা নেই, ইনস্টলও করতে পারবে, কিন্তু কথা হচ্ছে এখন তুই যদি পাইতে একটা সিমুলেটর চালাইতে চাস তাহলে তো হবে না। সিমুলেটরও চলবে, কিন্তু সেই সিমুলেটর আলটিমেটলি চলার মতো চলবে না। ভাই এখানে তিনটা প্যাকেজ দেখাইছেন, একটা ফুল, একটা তারপর লাস্টে যেটা দেখাইছেন ওইটা মনে হয় পায়ে ইজিলি চলবে আর কি, এই বেসটা। এখানে আসলে চলার বিষয় না, এখানে হচ্ছে ডেস্কটপ ফুল দিলে বাই ডিফল্ট সে মানে সবগুলা এই সিমুলেটর গুলো ইনস্টল করে নেয়। আর যদি বেজ ইনস্টল দেস তাহলে সে সিমুলেটর গুলো স্কিপ করে। তার মানে এই না যে বেজ ইনস্টল দিলে আমি সিমুলেটর গুলো পরে অ্যাড করতে পারবো না। ইভেন বেজ ইনস্টল দিলে আমি আরকিউটি, আরভিএস, 2D 3D সিমুলেটর, গ্যাজিবো সবকিছু হচ্ছে পরবর্তীতে আবার ইনস্টল করতে পারবো। ম্যানুয়ালি করতে পারে। হ্যাঁ, এই তিনটা নাম হচ্ছে ওই যে আমি অ্যাপকে সাথে প্যাকেজ ম্যানেজার দেখাইলাম না, এই যে 9টিকে সব প্যাকেজ আছে, এগুলো তো সবই আমরা ইনস্টল করতে পারবো অ্যাপ প্যাকেজ ম্যানেজার ইউজ করে। তো কথা হচ্ছে এই তিনটা প্যাকেজ দিয়ে দিয়েছে জাস্ট তিন ধরনের স্পেসিফিক কন্ডিশন মাথায় রেখে যে আমি কিভাবে কাজ করব। ওকে, আর কিছুই না।
এখন পাইয়ের ক্ষেত্রে যদি বলি, পাইকে তো আমরা মেইন কম্পিউটার হিসেবে ইউজ করব না, পাইকে জাস্ট হচ্ছে একটা সেকেন্ডারি সাপ্লিমেন্ট হিসেবে ইউজ করব। তো পাইয়ের ক্ষেত্রে আসলে যখন আমরা জিইউআই দিয়ে রস ইনস্টল করি তখনই আসলে খুব ভারী হয়ে যায় রস রান করার জন্য। তো পাইয়ে বেসিক্যালি যেটা করা হয় কাজ করার জন্য, সেটা তো হচ্ছে পাইয়ে কোন একটা সার্ভার ইনস্টল করে সেখানে বেস ভার্সনটা ইনস্টল করা হয়, বুঝতে পারছিস? আর মেইন রসটা রান করে পিসিতে, পাই হচ্ছে সেখান থেকে ডাটা ফিড করতে থাকে। এটাই হচ্ছে সবচেয়ে ফাস্টার প্রসেস আর কি পাইয়ে রান করানোর জন্য। কিন্তু অন্য কোনো ভাবে বা পাইয়ে যদি আমি সিমুলেটর রান করাতে চাই, এগুলো আসলে অনেক হিবিস্কাস হয়ে যায়, এগুলো আসলে এক্সিকিউটেবল না। তার উপরে পাইয়েতে হচ্ছে ইএমএমসি মেমোরি ইউজ করা হয়। যদি এনভিএমই এসএসডি ইউজ করিস তাইলে আসলে পাইও সিমুলেটর চালাইতে পারবি। আর প্রসেসিং নিয়ে আসলে প্রবলেম না, প্রবলেম হচ্ছে মেমোরি কার্ড নিয়ে আর কি। এসএসডি ইউজ করলে সমস্যা হয় না। আচ্ছা ভাই, মানে ইয়াতে নরমালি যেভাবে রোবট বানানো হয় আর কি, ওখানে মানে রসটা তার মানে কি বলবো, তার ডেভেলপমেন্ট বোর্ডটাতে তো ইনস্টল দেওয়া হয়, তাই না? এখন যদি আমি ধরেন আমার রোবটটা বেসিক, যদি আমি পাই বেস একটা রোবট বানাই, আমার রসটা পায়ে ইনস্টল দেওয়া হয় এমন? বুঝি নাই। মানে আমার হচ্ছে ভাই, আমার রোবটের মেইন ডেভেলপমেন্ট বোর্ড যেটা হবে ওইখানে আমার পাই এই রসটা থাকা লাগবে আর কি, যদি আমি হার্ডওয়্যারে ইমপ্লিমেন্ট করি। আচ্ছা, এই ক্ষেত্রে একটা কথা হচ্ছে, রসকে আমরা কখনোই চেষ্টা চাইবো না যে ডেভেলপ ইন প্রোডাকশন ফেজে রাখার জন্য আর কি। রস বেসিক্যালি ইউজ করা হয় হচ্ছে ডেভেলপমেন্ট ফেজের জন্য, অর্থাৎ আমি বিভিন্ন জিনিস সহজে ডেভেলপ করার জন্য আমরা রস ইউজ করি আর কি। রসকে কিন্তু প্রোডাকশন লেভেলে কখনো একসেপ্ট করবে না। এই যদি এমন একটা রোবট বানায় যেটা হচ্ছে আমি ইন্ডাস্ট্রিতে বিক্রি করব, তাহলে ওই রোবট কখনোই রস দিয়ে চললে একসেপ্ট করবে না, বুঝতে পারছিস? কারণ রস হচ্ছে ওপেন সোর্স একটা প্রোটোকল, সো এটাই কখনো একসেপ্ট করবে না। ডেভেলপমেন্ট ফেজে আমরা ইউজ করি। তো ডেভেলপমেন্ট ফেজে যখন ইউজ করি, রসে কিন্তু তুই মাল্টিপল ডিভাইস কানেক্ট করতে পারবি, বুঝতে পারছিস? একটা অপারেটিং সিস্টেম মানে রস অপারেটিং সিস্টেম মেইন এক জায়গায় রান করবে, অন্যান্য জায়গা থেকে তুই এখানে ডাটা ফেড করতে পারবি। তো এটাই রাসবেরি পাইকে তুই যখন মেইন কম্পিউটার হিসেবে ইউজ করবি, মেইন প্রসেসিং ইউনিট হিসেবে ইউজ করবি, তখন আসলে রস রান করে এটা এত স্লো হয়ে যায়। আমি বেসিক্যালি মেমোরি কার্ড দিয়ে শুধু ট্রাই করছি, ইএমএমসি মেমোরি কার্ড দিয়ে, এসএসডি দিয়ে কখনো ট্রাই করি নাই। এটা আসলে এত স্লো হয়ে যায়, ইমেজ প্রসেসিং এর মতো কাজগুলোতে যখন যায় তখন হচ্ছে এটা আসলে আলটিমেটলি কোনো সলিউশন দিতে পারে না, বুঝতে পারছিস? ভাই তাহলে প্রোডাকশনে কি কি করা হয়? গ্রাফিক্স তো নাই পাই, ইমেজ প্রসেসিং করা, গ্রাফিক্স তো নাই। হ্যাঁ, ওটাতে তো ডেডিকেটেড জিপিইউ নাই, ইন্টিগ্রেটেড জিপিইউ দিয়ে আসলে প্রসেসিং করে, যে কারণে খুবই স্লো হয়ে যায়। তো তার জন্য যেটা করে সেটা হচ্ছে রস থেকে ডাটাগুলো পিসিতে নিয়ে, যেহেতু পিসির ইন্টিগ্রেটেড জিপিইউটাও কিন্তু অনেক পাওয়ারফুল সে তুলনায়, তো মোটামুটি কাজ করার জন্য চলে আর কি। আমি হেভি লেভেলে চিন্তা না করে, আমরা ডরপার মতো রোবট চিন্তা না করি, আমরা নর্মাল কনসেপ্টে যদি চিন্তা করি তাহলে হচ্ছে কাজ করার মতো প্রসেস গুলো করা যায়। আমি লাস্টে দিয়ে যেটা করছিলাম, পরে হচ্ছে পিসিতে মেইন রস দিয়ে মেইন ক্যালকুলেশন করে জাস্ট রাসবেরি পাই থেকে ডাটা ফিডিং করতাম আর কি, আর কোনো কিছু না। ভাই রস যদি ডেভেলপমেন্ট ফেজে ইউজ করা হয় তাহলে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে মানে কোনটা ইউজ করা হয়? আপনি যেটা বলেন যে অ্যাকসেপ্ট করবে না, মানে জিনিসটা তখন কি, মানে কি ইউজ করা হয়? ইন্ডাস্ট্রিয়াল ফেজে এটা আসলে ডিপেন্ড করে কিভাবে বলা যায়। আহ, আমরা আসলে এখন যে লেভেলে আছি, যদি আমরা চিন্তা করি আর্ডিনো বা রাসবেরি পাই দিয়ে একটা ইন্ডাস্ট্রিয়াল রোবট চালাবো, তাহলে কিন্তু হবে না, বুঝছিস? তো ইন্ডাস্ট্রিতে গেলে কিন্তু জিনিসটা অনেক হাই লেভেলে চলে যায়, বা অনেক সিকিউরিটির কনসার্ন চলে আসে, রেসপন্সিবিলিটির কনসার্ন চলে আসে। এবং ইন্ডাস্ট্রিতে তুই যদি দেখিস যে রোবট গুলা চলতেছে, কোনো রোবটই আসলে কোনো অপারেটিং সিস্টেম দিয়ে চলে না, ওগুলো হচ্ছে ফ্রেমওয়ার্ক দিয়ে চলে আর কি। ফ্রেমওয়ার্ক আর অপারেটিং সিস্টেমের মধ্যে ডিফারেন্সটা তো গোটাগুটি জানি, যে ফ্রেমওয়ার্ক বা ফার্মওয়্যার বলা উচিত, ফ্রেমওয়ার্ক না, ফার্মওয়্যার দিয়ে চলে আর কি। ওদের কোনো বেস অপারেটিং সিস্টেম থাকে না, পুরো জিনিসটাই একটা সিঙ্গুলার পয়েন্ট থেকে ডেভেলপ করে আসে আর কি, হার্ডওয়্যার থেকে বা কন্ট্রোল ইউনিট থেকে একটা সিঙ্গুলার পয়েন্ট থেকে ডেভেলপ করে আসে। তো ওইটা নিয়ে আমরা চিন্তা না করি, ওইটা আসলে আমরা কাজ করতে করতে দেখবো যে ইন্ডাস্ট্রিয়াল ফেজে কিভাবে কি ইমপ্লিমেন্ট করা হয় না করা হয়, জাস্ট এখানেই থাকি আর কি।
তো আমরা রস আপাতত শিখি, ডেভেলপমেন্ট ফেজেই শিখি। ডেভেলপমেন্ট ফেজ থেকে আসলে কাজ করতে করতে দেখবো যে আমাদের রস কোথায় কি ধরনের ব্যারিয়ার ক্রিয়েট করে, দেন আমরা কিভাবে অমিট করতে পারি রসকে, বা আমরা যদি আর একটু ফ্লেক্সিবিলিটি না আরো রিলায়েবিলিটি চাই তাহলে কিভাবে রসকে অমিট করতে পারি। তো রস শিখার কারণ যদি চিন্তা করি, রস কিন্তু আমরা শিখতেছি আসলে আলটিমেট ইউজের জন্য না, রস শিখতেছি আমরা তো ডেভেলপমেন্ট ফেজে কাজ করার জন্য, বা আমাদের এই যে রোবোটিক্স জগৎটাকে সহজে অ্যাক্সেস করার জন্য আর কি। যে আমরা কখনোই রস ইউজ করলেও দেখবি রস আসলে এত পাওয়ার কনজিউম একটা বিষয়, এটা আসলে খুব হেভি প্রসেসিং ইউনিট ছাড়া ইউজ করা যায় না। আসলে এটা রসকে বলা উচিত না, আমরা যদি আরো টপ লেভেলের রোবট গুলার কথা চিন্তা করি, যেমন ডরপা যে রোবট গুলা বানায় বা বোস্টন ডাইনামিক যে রোবট গুলা বানায়, ওই রকম রোবট গুলার কথা চিন্তা করি, ওগুলা কিন্তু আসলে অনেক হাই লেভেলের এবং হেভি প্রসেসিং ইউনিট দরকার পড়ে এখানে যে কাজগুলা হয়। তো এটা আসলে টোটালি রসের দোষ দিয়ে লাভ নাই, টোটালি হচ্ছে আমার হার্ডওয়্যার ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করে আর কি। তো আমরা আস্তে আস্তে ওইদিকে যাব, ওগুলো বাদ দেই, আমরা আপাতত রসেই থাকি আর কি। সো রস ইনস্টল করার প্রসেস এইটাই, আর কিছুই না। বাকি জিনিসগুলো আমরা যখন রস হয় আস্তে আস্তে দেখবো আর কি। আজকে অবশ্য 2 ঘন্টা ধরে রসে কোনো কিছু দেখাতে পারি নাই, ইনস্টল করি আগে। প্রসেসে রয়ে গেছি। আমার 40%। প্যারা নাই ভাই, উবুন্টু নিয়ে অনেক কনফিউশন ছিল ভাই, ওই কনফিউশন গুলো ক্লিয়ার হয়েছে। না ভাই, উবুন্টুর মানে অনেক কিছু ইউজ করছি, বাট কেমনে কি হইতো অনেক কিছু জানতাম না। এই যে কি ভাই, এটা কি- এই জিনিসগুলা। উবুন্টুর ব্যাপারটা অনেক ভালো হয়েছে ভাই। জি ভাই, এটা আমিও মানে আসলে বেসিক যদি বলিস তাহলে হচ্ছে উবুন্টুর 1%ও জানি না, এরকম অবস্থা আর কি। এই জিশান ভাইয়ের সাথে কথা বললে আমি জাস্ট তাকে থাকি, উনি জাস্ট বলে আমি শুনতে থাকি, মানে কিছুই বুঝি না টাইপের হয়ে যায় অনেক সময়। আচ্ছা যাই হোক, এইভাবে ইনস্টল করে নে। আর রস নিয়ে আজকে তো পড়াশোনা কিছু করা হয় নাই। যাই হোক, আমরা তাহলে রসে কিছু জিনিস দেখতে পারি, জাস্ট দেখার জন্য আর কি। আজকে আমরা রসে কিছুই দেখি নাই, জাস্ট ইনস্টল করাটা দেখছি। আমার বোধ হয় বেটার হয় আমরা যদি রসে কিছু জিনিস দেখি, নাকি? জি ভাই। এছাড়া আসলে কোনো কিছু বলার মতো বা আসলে আজকে নাই। তো আমরা রস কোড দিয়ে রান করতে পারি, এগুলো আপাতত থাক, আজকের জন্য থাক, আমরা আরেকদিন। কমান্ড শর্টকাট কি এটা একটু দেখিস তো বড় করার। ভাই ওইটা দিয়ে তো ফন্ট টন সব একসাথে বড় করা যায়। না, ওইটা দিয়ে আসলে বড় করলে তো পরে আবার চেঞ্জ করতে হবে। এই যে টার্মিনালের এটাই বড় করতেছি না, এটাই কিভাবে বড় করা যায় একটু দেখিস। এই যে দেখ, এখানে আরকিউটি নামে একটা জিনিস আছে। তো এখান থেকে হচ্ছে আমি রসে আমি কি কি রান করতেছি না করতেছি সবকিছুই দেখতে পারবো। তারপরে আমি যদি একটু জুম করেন ভাই। আচ্ছা, কমান্ড গুলো আপাতত থাক। এই আরভিজ এখানে হচ্ছে আমি 2D আর 3D ডাটা সিমুলেট করতে, ডাটাগুলো দেখতে পারবো আমার কি ডাটা আসতেছে না আসতেছে। দেন আচ্ছা, এটা আরভিজ না? হ্যাঁ, আরভিজ হচ্ছে ডাটা দেখার জন্য। বড় করা যায় ভাই? এই টার্মিনালটা আমার অলরেডি ল্যাপটপ কাজ করতেছে না ঠিক মতো, আর নেক্সট টাইম আমার পিসিতে উবুন্টু দিতে হবে, তাহলে কাজ করা যাবে না। সো এটা হচ্ছে একটা 3D সিমুলেটর আর কি। এখানে চাইলে আমরা যে কোনো রোবট আসলে সিমুলেট করতে পারবো, বুঝতে পারছিস? এটাই গ্যাজিবো না? আমাদের হ্যাঁ, এইটাই গ্যাজিবো, এবং গ্যাজিবো কিন্তু খুব বড় না, মাত্র 40-45 MB একটা সফটওয়্যার। তো এখানে হচ্ছে আমরা আমাদের মতো রোবট ডিজাইন করতে পারবো, সেই রোবটের বিভিন্ন প্রপার্টি দিতে পারবো। দেখ, ফিজিক্যাল প্রপার্টি দিতে পারি, তারপর হচ্ছে তার কোঅর্ডিনেশন প্রপার্টি দিতে পারি, অ্যাটমসফিয়ার অর্থাৎ তার সারাউন্ডিংসটা কেমন হবে, উইন্ড কেমন হবে, তার কতটুকু লাইট দরকার। ভাই, আরভিজ আর গ্যাজিবো এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? গ্যাজিবো হচ্ছে একটা সিমুলেটর, আচ্ছা। ওকে, অর্থাৎ আমি এখানে যে কোনো একটা হার্ডওয়্যার কম্পোনেন্ট আমি ইউজ না করে এখানে সিমুলেট করতে পারবো। ওকে, যেমন একটা রোবটের 2টা চাকা আছে,
বা 4টা চাকা আছে, একটা ক্যামেরা আছে, তো সবকিছু আমি এখানে অ্যাড করে এবং একটা আমি এনভায়রনমেন্টটা তৈরি করে দিতে পারবো, একটা রুম তৈরি করে দিতে পারবো, রুম তৈরি করে দিয়ে ওই রোবটটাকে রান করতে পারবো। রোবটটা হচ্ছে এখানে সিমুলেট করবে। আর আরভিস হচ্ছে ওই যে ক্যামেরার ডাটা তো একটা 3D ভিউ। তো আমরা যদি লাইডারের কথা চিন্তা করি, লাইডারের যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো হচ্ছে আমরা এখানে দেখতে পারবো, বা কোনো ইমেজ যদি চিন্তা করি এই ইমেজ ডাটাগুলো হচ্ছে আমরা এখানে দেখতে পারবো। বুঝতে পারছিস? দ্যাট মিনস আরভিস হচ্ছে ডাটা ভিউইং একটা পয়েন্ট, অর্থাৎ আমার যে ডাটাগুলো আসতেছে এই ডাটাগুলো ভিজুয়ালাইজ করার জন্য 2D ডাটা বা 3D ডাটা। এখন চিন্তা কর, যে কোনো ডাটাই কিন্তু যখন প্যাকেজ আকারে যাবে এটা হচ্ছে বিট বা বাইট আকারে যাচ্ছে। ওকে, বিট বা বাইট থেকে কিন্তু আমি ইমেজটা বুঝতেছি না যে আমার ইমেজটা কেমন হচ্ছে। তো আরভিস হচ্ছে সেই ভিজুয়ালাইজেশনের ক্যাপাবিলিটিটা দেয়। গ্যাজিবিতে হচ্ছে আমরা একটা রোবটকে সিমুলেট করতে পারি। ওকে, আর আরকিউটি যেটা, আরকিউটি হচ্ছে রসের যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো যে টোটাল ম্যানেজমেন্ট সিস্টেমটা বা রস যে অপারেটিং সিস্টেমটা কোথা থেকে কি হচ্ছে সবকিছু হচ্ছে আমরা এখানে দেখতে পারবো আর কি। বুঝতে পারছিস? এই এটাই, সো তিনটাই খুবই ইম্পর্টেন্ট, আরকিউটি, আরভিস এবং গ্যাজিবো। এবং বেসিক্যালি তিনটা সম্পর্কে আমার আইডিয়া টোটালি অলমোস্ট জিরো বলতে পারিস, তেমন কোনো আইডিয়াই নেই। আচ্ছা ভাই, ওই যে এই হচ্ছে অবস্থা। ইয়াতে তো গ্যাজিবো, এটাতে তো আপনার মানে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা যায়। ধরেন আমার এনভায়রনমেন্ট হচ্ছে একটা মানে ক্ষেত আর কি, ক্ষেত হ্যাঁ। খামার। আমি কি এই টাইপের এনভায়রনমেন্ট পাবো? হ্যাঁ, তুই চাইলে সেখানে ক্ষেত খামার বানাইতে পারবি, ক্ষেত খামারের মধ্যে পানি দিয়ে মাছ ছাড়তে পারবি, মাছগুলা চলবে। সিরিয়াসলি? দেন মাছগুলার সাথে তুই কমিউনিকেট করার চিন্তা করলে কমিউনিকেটও করতে পারবি, কোনো প্রবলেম নেই। তুই চাইলে সেখানে একটা মানুষ দাঁড়া করাইতে পারবি, মানুষ গেম বানানো যাবে না ভাই? মাছ ধরতে পারে। হ্যাঁ, ইউনিটি টাইপের গেম টেম বানানো যাবে না? গেমস বানানোর কথা এখানে কেন আসতেছে? মানে সিরিয়াটা আর কি। এটা তো তোর একটা এনভায়রনমেন্ট সিমুলেট করতেছে। ওকে, এখন এনভায়রনমেন্ট সিমুলেট করার জন্য তোর এনভায়রনমেন্টে কি কি থাকে সেই জিনিসগুলো সিমুলেট করবে। আর মানে সেখানে ধরেন আমার গেমিং ডেনসিটি, এর পানির কথা ডেনসিটি, হ্যাঁ, এগুলাই পানির ডেনসিটি কত সেটা তুই মানে সেই প্রপার্টিটা অ্যাড করতে পারবি। সো পানিতে তুই মনে করে একটা অবজেক্ট ফেললি, সেই অবজেক্টটার ভেলোসিটি কেমন হবে, সেই অবজেক্টটা কি ধরনের ফোর্স ফেস করবে, তো হ্যাঁ তার ভিসকোসিটি কেমন হবে, ভিসকোসিটির ইমপ্যাক্ট কেমন হবে, সবকিছু হচ্ছে তুই এখান থেকে সিমুলেট করতে পারবি আর কি। বুঝতে পারছিস? ভাই আমি আমাদের ধরেন এনভায়রনমেন্ট, মানে আমাদের ধরেন টাস্ক হইতেছে একটা ক্ষেত, একটা মাঠ, ঠিক আছে? মাঠে হইতেছে আপনার কিছু ফসল আছে। এখন আমি ভাই এই একটা ইউএভি দিয়ে আমি কন্টিনিউসলি ফটো নিয়ে, মানে হ্যাঁ। আমাদের ধরেন টাস্কটা এই টাইপের আর কি, কন্টিনিউসলি ফটো নিয়ে হইতেছে মানে আমি কম্পেয়ার করব, বুঝতে পারছেন? মানে কোথায় হচ্ছে মানে কি বলবো, রিফ্লেক্টেন্সের মানে তারতম্য আছে আর কি। এটা দিয়ে হইতেছে কোথায় ধরেন মাটির উর্বরতা বেশি, কোথায় কম, এই জিনিসটা আমরা ধরেন পাইলাম আর কি। এখন এই টাইপের জিনিসটা মানে আমরা যে ফসলের ছবি তুলতেছি, ইমেজ ডেটা নিচ্ছি, এই জিনিসটা তো মানে হুবহু ক্রিয়েট করা পসিবল না, হুবহু তো আসলে ক্রিয়েট করা পসিবল হবে না। যেমন তুই যখন ইমেজ প্রসেসিং করবি তুই আসলে ইমেজটা থেকে যে জিনিসটা প্রসেস করতে পারবি সেটা হচ্ছে কালার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কালার বাদে তো অন্য কোনো প্রপার্টি প্রসেস করতে পারবি না, নাকি এটাও দরকার যে ধান গাছ লাগাইছি না গম গাছ লাগাইছি ওইটা খুঁজে বের করা? হ্যাঁ, ওই জিনিসটা আসলে তোর উপর ডিপেন্ড করতেছে। ওকে, তুই প্রসেসিং করে মানে ইমেজ প্রসেসিং করে ওই লেভেলে যাইতে পারবি কিনা। এখন আমি যদি বেস কনসেপ্ট থেকে বলি যে উর্বরতার বিষয়টা হয়তো তোরা মানে আমার একটা জাস্ট ধারণা, সেটা হচ্ছে হয়তো জমির কালার দেখে তোরা একটা আইডেন্টিফাই করার ট্রাই করলি, একটা জাস্ট কনসেপ্ট বলতেছে আর কি। তো কোনো জায়গায় মনে কর মাটির কালারটা একটু ফ্যাকাশে টাইপের, কোনো জায়গায় হচ্ছে একটু সবুজ হয়ে আছে, তো সেখান থেকে যদি তোরা ডিফাইন করিস ওই জিনিসটা হচ্ছে তোরা সিমুলেট করতে পারবি। ওকে, কিন্তু তুই যদি চাস যে ধান গাছ না গম গাছ ওইটা আমি আইডেন্টিফাই করব, ওটা আসলে তুই গ্যাজিবো দিয়ে সিমুলেট করতে পারবি না। গ্যাজিবো আসলে সিমুলেশনের জন্য দেয়া হয়েছে, বেসিক্যালি এটা রিয়েল ওয়ার্ল্ড কে টোটালি বাদ দিয়ে দেওয়ার জন্য না। এটা হচ্ছে আমি সাপোজ একটা প্রোগ্রাম লিখলাম, এই প্রোগ্রামটা আমার আসলে মানে আদৌ কাজ করতেছে কিনা বা
এই প্রোগ্রামটা এফিসিয়েন্সি কিরকম হচ্ছে, এই জিনিসগুলো সর্ট আউট করার জন্যই হচ্ছে আমার গ্যাজিবো সিমুলেটরটা। ভাই যদি এখন আদৌ ধান গাছ গম গাছ চিনাইতে চাই তাহলে আবার কি করতে হইব? এখন ধান গাছ গম গাছ চিনাইতে চাইলে তুই যদি সেখানে প্রথমত ইমেজ প্রসেসিং করতে চাস, ইমেজ প্রসেসিং করতে হবে, দেন মেশিন লার্নিং অ্যাপ্লাই করবি কিনা, এআই অ্যাপ্লাই করবি কিনা, সেগুলো হচ্ছে ভিন্ন জিনিস, এগুলো কিন্তু ভাই, মানে- সিমুলেশনের অংশ না। না মানে আমার এনভায়রনমেন্টটা ক্রিয়েট করবে কেমনে ভাই? মানে এনভায়রনমেন্ট বলতে তুই যদি ওরকম ডিফাইন করতে চাস তাহলে ওইরকম প্যাকেজ আলটিমেটলি আছে কিনা বাই ডিফল্ট আমি জানি না, প্যাকেজ না থাকলে হয়তো তাদেরকে প্যাকেজ বানাইতে হবে আর কি। ওকে, তো জিনিসটা হচ্ছে সিমুলেশন বলতে সে তোকে কিছু আরবিট্রারি সিমুলেশন দিচ্ছে বা আরবিট্রারি কনসেপ্ট নিয়ে কাজ করতে দিচ্ছে, বাট তার মানে এই না যে আমি টোটালি রিয়েল ওয়ার্ল্ডে একটা রোবট না নামাই শুধুমাত্র সিমুলেশন করে সব করে ফেলতে পারবো, এরকম না, বুঝতে পারছিস? এই আর ভাই হচ্ছে ধরেন আমি সলিড ওয়ার্কস বা ফিউশন 360 তে একটা বানাইলাম এখন Model। ওটা জি ভাই এখন হ্যাঁ, ওই মডেলটা হচ্ছে গ্যাজিবোতে পোর্ট করা যায়, আচ্ছা এই ইউআরডিএফ মডেলের মাধ্যমে পোর্ট করা যায়। আচ্ছা, রস হচ্ছে তোর যে প্যাকেজ গুলো আছে, এই প্যাকেজ গুলো দুইটা ল্যাঙ্গুয়েজে হচ্ছে টোটাল অফিসিয়াল এবং কমিউনিটি দুইটা সাপোর্টই পাওয়া যায়। এটা হচ্ছে সি প্লাস প্লাস আর পাইথনে লেখা যে সোর্স কোড গুলা বা যে প্যাকেজ গুলো আর কি, প্রত্যেকটা প্যাকেজেরই মোটামুটি 3-4টা ল্যাঙ্গুয়েজে থাকে। তারপরে হচ্ছে জাভায় থাকে, তারপরে হচ্ছে আর কি কি ল্যাঙ্গুয়েজে থাকে, অনেকগুলো ল্যাঙ্গুয়েজে থাকে। আচ্ছা, আমি আবার বেস পেজটাতে যাই। কেন ছিল, আচ্ছা যাই হোক, কথা হচ্ছে এটাই, রসের অনেকগুলো ল্যাঙ্গুয়েজে লেখা আছে, যে সি প্লাস প্লাস, পাইথন, জাভাতে আছে, তারপরে লোরাতে আছে, এরকম অনেকগুলো ল্যাঙ্গুয়েজে আছে কি, বাট সি প্লাস প্লাস আর পাইথনের জন্য হচ্ছে অফিসিয়াল সাপোর্ট, কমিউনিটি সাপোর্ট দুইটাই দেয়। পাইথনের ক্ষেত্রে যারা পাইথনে কাজ করে তারা নিশ্চয়ই জানো যে পাইথন আমাকে খুব ইজিলি কাজ করতে দিচ্ছে, কিন্তু পাইথন হচ্ছে অনেক স্লো একটা প্রসেস, সেখানে সি প্লাস প্লাস হচ্ছে ফাস্ট একটা প্রসেস, বাট সি প্লাস প্লাসে করলে একটু টাফ হয়ে যায় আর কি। এইটাই ডেভেলপমেন্ট ফেজে পাইথন সি প্লাস প্লাস যে কোনোটা দিয়ে কাজ করা যায়, কোনো প্যারা নেই, ওগুলা নিয়ে ঝামেলা নেই। ভাই রস শিখলে তো মনে করেন সিম ওই যে সিমুলিঙ্ক বা হচ্ছে সিমস্কেপের যে ওইসব জিনিসপাতি না শিখলে হইব তাই না? নাকি মানে যে ম্যাটল্যাবের যে সিমুলিঙ্ক আছে না একটা সিমুলিঙ্ক, ওইটা না শিখলে শুধু রস শিখলে আমাদের কাজ চালাই দিতে পারবো না? কাজ চালানোর কথা বললে তো অনেক কিছুই চালাই দেওয়া যায়, কিন্তু কাজ আচ্ছা, চালাতে জিনিসগুলো শেখা হয় না, বুঝিস নাই? ওইটা কখন আসবে ভাই? হ্যাঁ, সিমুলিঙ্ক বা সিমস্কেপের কাজটা কখন আসবে তাহলে? ম্যাটল্যাবে সিমুলেট করতে চাইলে ম্যাটল্যাবে হচ্ছে রস ইন্টিগ্রেট করা যায়, বাট আমি কখনো করি নাই আসলে। ভাই ম্যাথল্যাব তো ধরেন পুরোটাই ফাঁকি দিছিলাম ক্লাস যখন লেভেল হইছে তখন তো। হ্যাঁ, আমি আসলে ম্যাটল্যাব খুব একটা ভালো পারি না, সো আমি আসলে এরকম হেল্প করতে পারবো না। ভাই সিমুলিংকে যেমন মানে হচ্ছে পিআইডি কন্ট্রোলার, তারপর মানে এই টাইপের জিনিসপত্র বিল্ট ইন থাকে, হ্যাঁ, রসেও কি এই টাইপের থাকে নাকি? রসেও হচ্ছে তুই বিল্ট ইন পিআইডি পাবি, ডিফারেন্সিয়াল ড্রাইভ পাবি, হাবি যাবি অনেক কিছু আছে। ইভেন গেজিবো সিমুলেটরের জন্য ওগুলো অ্যাভেলেবল আছে আর কি, প্যাকেজগুলো অনেক প্যাকেজ আছে। এই আচ্ছা, যাই হোক, এগুলো নিয়ে আমরা আস্তে ধীরে কথা বলবো আর কি। ওকে, ভাই আচ্ছা Next আমি week আগে? তো হ্যাঁ হ্যাঁ, নেক্সট কালকে একদিন বসেই তোরা ইনস্টল দে। আর এই যে wiki.ros.org রস টিউটোরিয়ালস, এই লিঙ্কটাতে হচ্ছে রস সম্পর্কে টিউটোরিয়ালটা দেয়া আছে অফিসিয়ালি। ওকে, জি ভাই wiki.ros.org। আর আরেকটা লিঙ্ক হচ্ছে এই রস কোর্স, এটা হচ্ছে কনস্ট্রাক্ট সিমের একটা লিঙ্ক। এই কনস্ট্রাক্ট সিম থেকে হচ্ছে আমি রস ডেভেলপমেন্টে বিভিন্ন কোর্স করতে পারবো, রস ফর বিগিনার্স, রোবট নেভিগেশন, মেশিন লার্নিং ফর রোবট, তারপরে এগুলো নতুন কোর্স, বেসিক কোর্স গুলো দেখ, পাইথন 3 ফর রোবোটিক্স, সি প্লাস প্লাস ফর রোবোটিক্স, লিনাক্স ফর রোবোটিক্স, রস বেসিক্স, এরকম অনেকগুলো কোর্স হচ্ছে এদের আছে। তো এই কোর্সগুলো পেইড না?
হ্যাঁ না, এই কোর্সগুলো সবই ফ্রি। রস কনস্ট্রাক্ট সিমের সবকিছু আসলে ফ্রি। কনস্ট্রাক্ট সিমের একটা জিনিসই পেইড, এটা হচ্ছে কনস্ট্রাক্ট সিম তোরা রস ইনস্টল না দিয়েও কনস্ট্রাক্ট সিম থেকে হচ্ছে অনলাইন বেসিসে অর্থাৎ ব্রাউজার থেকে টোটাল রসটা অ্যাক্সেস করা যায় আর কি, বুঝতে পারছিস? জি। তো ওই যেটা access করবো, এই কয়দিন ইউজ করতে পারবা? বুঝি নাই। মানে এটা কোনো টাইম পিরিয়ড আছে যে অনলাইনে এভাবে হ্যাঁ, ইউজ করতে পারবা? অনলাইনের ক্ষেত্রে টাইম পিরিয়ড হচ্ছে এইটাই, যদি ফ্রি ইউজার হিসেবে ইউজ করতে হয় তাহলে হচ্ছে ফ্রি ইউজার হিসেবে ইউজ করলে মেবি 1 মাসে 30 ঘন্টার অ্যাক্সেস পাওয়া যায় আর কি। অনলাইন করলে তো মানে স্লো হইব না অনেক, মানে জিনিসগুলো তো এমনি লোড হইব। অবশ্যই স্লো হবে, বাংলাদেশের যে নেটের অবস্থা, তারপরে আমাদের যে পিসি কনফিগারেশন, তাতে আসলে রস অফলাইনে করার চাইতে ইনস্টল দিয়ে করাটা বেটার আর কি। তো এখানে হচ্ছে এই কনস্ট্রাক্ট সিমের ওয়েবসাইটটাতে প্রচুর পরিমাণে কোর্স দেওয়া আছে, এই কোর্সগুলো আস্তে আস্তে করা যায়। আমি এই মুহূর্তে যেটা সাজেস্ট করব এটা হচ্ছে এই লিনাক্স ফর রোবোটিক্স, এই কোর্সটা করার জন্য। তারপরে হচ্ছে এই পাইথন 3 ফর রোবোটিক্স অথবা রস বেসিক্স পাইথন। পাইথন বলতে এটা পাইথন 2 তে করা, আর এটা পাইথন 3 তে করা। রস করতে হলে কি পাইথন নাকি জাভা দিয়েও করা যাবে? জাভা দিয়ে করা যায়, বাট জাভা সাপোর্ট আসলে কম রসের জন্য, মানে শুধুমাত্র কমিউনিটি সাপোর্ট আছে আর কি। আর জাভা দিয়ে আসলে রস করাটা অনেক কষ্ট হয়ে যায়, অনেক টাফ হয়ে যায়। পাইথনটা না শিখতে হবে জীবনে অনেক বড় ভুল করে ফেলেছি। পাইথন তো বেশিক্ষণ লাগে না, পাইথনে তো 2-1 দিন সময় দিলে তোর শিখে ফেলতে পারবি বেসিক কনসেপ্টটা। করছিলাম জাভা হালকা পাতলা, কিন্তু পাইথন দিয়ে কোনো জাভা দিয়েও প্রজেক্ট করা হয় না, করতে জাভা পারিস, দিয়ে বেশি করা হয়েছে আমার। যেহেতু তুই জাভা করছিস তাহলে জাভা দিয়েও করতে পারিস, প্যারা নাই। কিন্তু আমি আসলে জাভা দিয়ে ট্রাই করিনি, জাভা দিয়ে 2-1 দিন ট্রাই করছিলাম, কিন্তু জাভাটা আমার কাছে খুবই, তখন মানে রসটা জাভাতে ইন্টিগ্রেট করতে খুবই টাফ লাগতেছিল। অনলাইনে রিসোর্স খুব কম পাচ্ছিলাম, কমিউনিটি সাপোর্ট কম, তো একটা সার্টেন স্টেজে গিয়ে আসলে আটকে যাচ্ছিলাম, এখানে বাদ দিয়ে দিছি। আচ্ছা আমারও যাই হোক, অনেক কিছু জাভাই করতে গিয়ে পরে বাদ দেওয়া লাগছে। জাভা দিয়ে খুব একটা কমিউনিটি রিসোর্স পাওয়া যায় না। হ্যাঁ এইটাই, এখানে অনেক কিছু পড়বি, কলমেন্ট ফিল্টার, তারপরে কাইনেমেটিক্স নিয়ে, আর্মের কাইনেমেটিক্স। তো এই কনস্ট্রাক্ট সিমের ওয়েবসাইটে আসলে অনেক টিউটোরিয়াল দেওয়া আছে, এই টিউটোরিয়াল গুলো দেখতে পারিস। তারপরে ট্রান্সফার ফাংশন নিয়ে, ফ্লেক্স বি, অনেক কিছুই আছে, অনেক ধরনের কোর্স আছে, আস্তে ধীরে করতে থাক। তো এই মুহূর্তে প্রথম সাজেশন থাকবে এই কোর্সটা করা, লিনাক্স ফর রোবোটিক্স। এটা এটা হচ্ছে বেসিক্যালি আমার কি কি কমান্ড লাগতেছে এগুলো সম্পর্কে একটা আইডিয়া দেয় আর কি। ওকে, আর এটার সাথে হচ্ছে ইউটিউব বা যে কোনো জায়গা থেকে হচ্ছে লিনাক্সের যে বেসিক কমান্ড লাইন গুলো আছে বা উবুন্টুর যে বেসিক কমান্ড লাইন গুলো আছে, কমান্ড লাইন গুলো একটু দেখা আর কি। খুব বেশি ডিপে যাইতে হবে না, জাস্ট হালকা পাতলা কমান্ড লাইন সম্পর্কে আইডিয়া থাকলে ভালো হয়। এই তো এটাই আর কি আজকের, এতটুকুই থাক নাকি? আচ্ছা ভাই, কালকে হচ্ছে যেহেতু কালকে শুক্রবার, কালকে মনে হয় টাইম দিতে পারবো সবাই। কারণ ভাই হচ্ছে আপনি তো সন্ধ্যার পর থেকেই মানে টাইম দিতে পারবেন। হ্যাঁ, আমার আসলে সন্ধ্যায় হলে বেটার হয়, কেন রাতের বেলা নেট আসলে একটু প্রবলেম করে, বুঝছিস? তো এই কারণে আসলে আমি মানে রাত 8টা থেকে 2টা পর্যন্ত আমার নেটের স্পিড কমে যায়, 8টার আগ পর্যন্ত স্পিড ঠিক থাকে। আর সন্ধ্যাবেলায় হলে বেটার হচ্ছে তোর এই যে এখন অলরেডি 1:17 বেজে গেছে, তো সন্ধ্যায় হলে আসলে সবার জন্য এই বেটার হয় আর কি। এই হচ্ছে বিষয়টা, মানে আমার জন্য একটু বেটার হয় কারণ 1টা-1:30 বেজে গেলে আসলে ঘুমাইতে ঘুমাইতে আবার পরের দিন অফিস থাকলে, বুঝতে পারছিস, প্যারা হয়ে যায়। আর সন্ধ্যাবেলায় নেট নিয়েও আসলে আমার ঝামেলা হয় না, না হলে নেট নিয়ে হচ্ছে প্যারা হয়ে যায়। তো সবাই হচ্ছে লিনাক্সটা ইনস্টল দিয়ে রসটা ইনস্টল দেওয়া ট্রাই কর। উইন্ডোজে দিলে একটু প্যারা হচ্ছে এটাই যে উইন্ডোজে ভিজুয়াল স্টুডিও ইনস্টল করে দিতে হয়, সো এটা আসলে অনেক লেন্দি একটা প্রসেস হয়ে যায়। তার চাইতে যদি পিসি কনফিগারেশন একটু ভালো থাকে, যারা উইন্ডোজ ইউজ করিস তারা হচ্ছে ভার্চুয়াল মেশিন দিয়েও লিনাক্স ইউজ করতে পারিস,
আর ডিরেক্ট ইনস্টল করাটা একটু টাফ হয়ে যাবে, কারণ পার্টিশন করে ইচ্ছা যেভাবে বেটার মনে হয় আর কি। তবে আমি সাজেস্ট করব উইন্ডোজ ইনস্টল না দেওয়ার জন্য, কারণ উইন্ডোজ আসলে খুবই টাফ হয়ে যায় জিনিসটা। ডুয়েল বুট করে নিবি তো ওই জি ভাই, ডুয়াল বুটের মাধ্যমে ডুয়েল বুট যদি সব পারিস তোরা তাহলে তো ভালোই। মানে ডুয়েল বুট করতে পারলে তো সবচেয়ে ভালো, কারণ ভার্চুয়াল মেশিনও হচ্ছে অনেক কিছু স্লো চলবে, অনেক কিছু আলটিমেটলি কাজ করবে না। তো চেষ্টা করিস সবাই রসটা ইনস্টল দিতে, দেন কোনো প্রবলেম ফেস করলে আমাকে জানাইস। আর রস ইনস্টল করার পরে সবকিছু শেষ হলে জাস্ট এই কমান্ডটাই রান করবি, রস কোর ROS COR রস কোডটা ইনস্টল করলে হচ্ছে রসটা চলতেছে কিনা আমার দেখাবে, দেন সেখান থেকে আমরা বাকি জিনিসগুলো দেখতে পারবো আর কি। ওকে, জি ভাই। তাহলে আজকে এটুকুই থাক, দেন কালকে আবার দেখা হবে আর কি। আচ্ছা ভাই। ভাই Okay. কালকের তাহলে মানে আমরা কথা বলে ইয়াটা টাইমটা ইয়া করবো আর কি, সন্ধ্যার পরে। আচ্ছা ঠিক আছে, আমার সমস্যা নেই, কালকে আমি ফ্রি আছি মোটামুটি। জি ভাই। ওকে, তাহলে আচ্ছা ভালো ভাই, থাকিস সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই।